আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভ সেশনে। প্রত্যেকে একটু জয়েন হয়ে যাও। আজকে আমরা তোমাদের আগে থেকেই বলেছিলাম যে আজকে তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস তোমাদের উপহার দিব এবং সেখানে কিনা ফাইনাল সাজেশন থাকবে। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। ইতিমধ্যে অনেকেই জয়েন হয়ে গেছে অলরেডি। একটু এটি করেন। হ্যাঁ আচ্ছা, অনেকেই অলরেডি হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে জানাও। আমরা খুবই এসেনশিয়াল এবং খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসের মধ্যে আমরা কি একটা একটা সাজেশন তোমাদেরকে দিব, যে সাজেশন থেকে দেখা যাচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ধরনের প্রশ্নগুলো আসে আইকিউ থেকে, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো আজকের এই লাইভ সেশনে। প্রত্যেকে দ্রুত জয়েন হয়ে যাব এবং এই ক্লাসটা সবাই তোমার টাইমলাইনে শেয়ার করে দাও যেন সবাই মিলে আমরা ক্লাসটা দেখতে পারি। পাশাপাশি ভাবে আজকের ক্লাসের মধ্যে কিভাবে পড়াশোনা করতে হবে, স্ট্র্যাটেজি কি ফলো করতে হবে, এটা আমি শেয়ার করবো আজকে। তোমরা অনেকেই প্রশ্ন করেছো আমাকে পার্সোনালি, অনেকেই প্রশ্ন করেছো যে এই মুহূর্তে কিভাবে কাটানো যাবে বা কিভাবে পড়াশোনা করা উচিত এবং কোন প্রশ্ন ব্যাংকটা পড়া উচিত, কোন বইটা পড়া উচিত, কোন টপিকটা পড়া উচিত, ইন ডিটেলস আলোচনা করবো আজকের এই লাইভ সেশনে। তো প্রত্যেকে একটু জয়েন হয়ে যাও এবং তোমাদের টাইমলাইনে ক্লাসটা একটু শেয়ার করে দিও। তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে একটু জানাই দিও যেন আমরা আজকের এই যে সেশনটা দেখতে পারি। এবং আজকের এই সেশনের মধ্যে আমরা কিন্তু কি করব, যে আমাদের যে প্রিভিয়াসের কোশ্চেনের আলোকে সবগুলা টপিক সবগুলা জিনিস আজকে আমরা দেখানোর চেষ্টা করব। ওকে, আমাদের আজকে অনেক কিছুই আছে এখানে না। আচ্ছা, অলরেডি অনেক হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই জয়েন হয়ে গেছো। সবাই একটু শেয়ার করে দিও এবং এটা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন ব্যাংক সব একই, ইয়েস ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আসলে কি পড়াবো, মানে প্রশ্ন থাকতে পারে কি পড়াবো আজকে। আজকে তোমাদেরকে প্রথমত আইকিউ থেকে একটা সাজেশন তোমাদেরকে প্রোভাইড করব। দেন কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে এটা বাস্তবভাবে তোমাকে আমি এটা দেখাবো, ঠিক আছে। এবং লাস্টে আমরা কোয়েশ্চেন সলভ করব, ঠিক আছে। আমাদের যে প্রশ্নগুলো আসছে, আমাদের এখানে অনেকগুলো প্রশ্ন ব্যাংক থাকে এবং প্রশ্ন ব্যাংকগুলো পড়ি, কিন্তু টপিকটা কোন জায়গা থেকে আসছে, কোন স্ট্র্যাটেজি ফলো করে আমি এটা আনসার করব, এটা কিন্তু আজকে আমরা দেখবো একটু। হ্যাঁ ওকে, ঠিক আছে, চলো আমরা তাহলে শুরু করি। সবাই তাহলে এটা শুরু করি। হ্যাঁ আচ্ছা, প্রথমেই আমরা দেখব যে আসলে মূলত আমাদের এই যে আইকিউ থেকে আইকিউ থেকে গত মানে বছরগুলোতে যে প্রশ্নগুলো আসছে এবং কোন টপিক থেকে কোন বছর থেকে কোন কোন টপিকগুলো আসছে এইটা একটু যদি দেখি। প্রথমে 23-24 সেশন। আমার এই ভিডিওটা, আমার এই লাইভ সেশনটা একটু মনোযোগ সহকারে তোমরা দেখো। তোমাদের সাথে আমি টপিকগুলো শেয়ার করব এবং টপিকগুলো খাতায় লিখবা। পরবর্তীতে আমি এই টপিকের প্রশ্ন তোমাকে আমি পড়াবো, যে এইখান থেকে আসলে প্রশ্ন আসছে কিনা এটা আমি দেখবো, ঠিক আছে। সো দেখো 2023-24 অর্থাৎ তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমরা কিন্তু ভর্তি পরীক্ষা দিয়েছিলে 23-24 সেশনে, ঠিক না? আচ্ছা, 23-24 আমার এই টপিক থেকে প্রশ্নগুলো আসছিল এবং প্রত্যেকটা টপিকের পরিচয় পর্বটা আমি তোমাকে দেখাবো। কেমন পরিচয় পর্বটা আমি দেখাবো। হ্যাঁ অলরেডি অনেকে জয়েন হয়ে গেছে, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। এখন অনেক শিক্ষার্থী আছো যারা কিনা অনেকে এসে প্রশ্ন করো, ভাই আইকিউর জন্য কি পড়বো, ইংলিশের জন্য কি পড়বো, ইভেন এখনো জিগাও। তবে তোমাদের যা চাওয়া পাওয়া যা দরকার সবগুলা কিন্তু সব দেওয়া শেষ প্রায়, এবং প্রত্যেক দিনই তোমাদেরকে আপডেটগুলো দিচ্ছি, ঠিক আছে। আজকে যে এটা দিচ্ছি এরপরে যেন কোনো ধরনের কি কোশ্চেন না থাকে তোমাদের আইকিউ থেকে। আজকে ফুল অ্যান্ড ফাইনাল সাজেশনটা অলরেডি সবগুলো শেষ। বাংলা দেওয়া হয়েছে, ইংলিশও দেওয়া হয়েছে, জিকেও দেওয়া হয়েছে, আর আজকে আইকিউ। এবং আইকিউ থেকে গত আরেকটা সেশনে আমি দিয়েছিলাম, কিন্তু এটা একটু ডিফারেন্স আছে, টপিকগুলো ভাগ করা আছে এবং ওই টপিকের উপরে কোশ্চেন সলভ আছে। কেমন? তো সবাই তোমার ফ্রেন্ড সার্কেল কেউ যদি ছবিতে ভর্তি পরীক্ষা দিতে আসে বা প্রস্তুতি নিয়ে থাকে, হিংসা করা দরকার নাই, বা তুমি মেনশন করলে তোমাকে চিনে ফেলবে যে সে মেনশন করছে তার মানে সেও প্রস্তুতি নিচ্ছে, এগুলো দরকার নাই, ঠিক আছে। তুমি যখন কাউকে উপকার করবা আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে তোমাকে সেটা দিবে, তো তাদেরকে একটু মেনশন করে দিও যেন সবাই এটা দেখে। কেমন? আচ্ছা দেখো, এই যে 23-24 সেশনে আমার এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, তোমরা একটু নোট করে ফেলবা,
কেমন, একটু নোট করে ফেলবা। প্রথমে দেখো অ্যানালজি, প্রত্যেক বছরে এই অ্যানালজি টপিক থেকে তুমি এই টপিকটা 100% গ্যারেন্টি বলা যায়, 100% গ্যারেন্টি যে এই টপিক থেকে প্রশ্ন আসবে। কথা বুঝছো? লিখে রাখো, এই অ্যানালজি টপিক থেকে প্রত্যেক বছর থাকে, এই বছরও থাকবে। এখন কথা হচ্ছে ভাই আপনি সরাসরি বলে দিলেন অ্যানালজি থেকে প্রশ্ন থাকে, বাট কোন জায়গা থেকে পড়বো, প্রশ্নটা কমন কেমনে পাবো, মানে কোশ্চেনটা হচ্ছে এটা কেমন কমন পাবো, এর স্ট্র্যাটেজিটা কি, সেটা হচ্ছে তুমি জাস্ট হচ্ছে ধরো বিসিএস কোশ্চেনগুলো একটু দেখবা, ঠিক আছে, বিসিএস কোশ্চেনগুলো দেখবা আর অ্যাডমিশন কোশ্চেনগুলো দেখবা। বিসিএস আর কি বলতো অ্যাডমিশন কোশ্চেনগুলো তুমি দেখে যাবা, হ্যাঁ। আর এই অ্যানালজির সম্পর্কটা অনেকভাবে হইতে পারে, সেটা গাণিতিক হইতে পারে, সেটা ধরো হচ্ছে কোনো একটা মিনিংগত হতে পারে, অর্থগত হইতে পারে, বিপরীত শব্দ হইতে পারে, তারপর হচ্ছে সমার্থক শব্দ হইতে পারে, বুঝছো? এই অ্যানালজি টপিকটা সো ইম্পর্টেন্ট আমাদের সিউর জন্য। প্রত্যেক বছরই 5 থেকে 6টা করে প্রশ্ন থাকে, এই বছরও থাকবে, বুঝছো? দেন হচ্ছে ওট ওয়ার্ড। এখন ওট ওয়ার্ড মানে কি? ওট মানে কি বেজুর, তাই না? বেজুর। ওট ওয়ার্ড মানে হচ্ছে তোমার 4টা অপশন থাকবে। কয়টা একটু বুঝো। এই ওট ওয়ার্ড থেকে প্রশ্ন আসছে, এটার বাংলা যদি বলি যে নিচের কোনটা বি সদৃশ্য, নিচের কোনটা, এরকম প্রশ্ন থাকে না? এরকম প্রশ্ন থাকে না যে নিচের কোনটি বি সদৃশ্য মানে সদৃশ্য না, এরকম প্রশ্ন থাকে। তো ওড ওয়ার্ড থেকে 4টা অপশন থাকবে। ধরো হচ্ছে এখানে এ বি সি ডি 4টা অপশন থাকবে। এই 4টা অপশনের ভিতরে 3টা সিমিলার কাইন্ড হবে, মানে 3টা সেম হবে, একদমই সেম, বাট একটা ডিফারেন্স হবে। ওই ডিফারেন্সটাই হচ্ছে আমার ওড ওয়ার্ড। মানে 4টা অপশন থাকবে, 4টা অপশনের মধ্যে 3টা সেম ক্যাটাগরি থাকবে, সেম মানে সমশ্রেণীভুক্ত থাকবে, বাট একটা ডিফারেন্স থাকবে। ওই ডিফারেন্সটা হচ্ছে তোমার ওড ওয়ার্ড। সেটা হতে পারে কোনো একটা মৌলিক সংখ্যা, সেটা হতে পারে কোনো একটা জিনিস, যেটা ধরো হচ্ছে আমি যদি এখন বলি, একটা উদাহরণ যদি দেই, ধরো কিছু যানবাহন আছে যেগুলা মাটির সাথে অ্যাডজাস্ট, বা ধরো হচ্ছে ভূমির সাথে অ্যাডজাস্ট, আর কিছু জিনিস আছে সেটা হচ্ছে আকাশের উপর যায়, মানে আমাদের উপর দিয়ে, সেটা কি বিমান, তাই না? এরকম আর কি। আর ব্লাড রিলেশন হচ্ছে কি রক্তের সম্পর্ক, সেটা হচ্ছে কি এই রক্তের সম্পর্ক থেকে প্রশ্ন থাকে, পিতা পুত্র, ভাই বোন, বা ধরো হচ্ছে শ্বশুর শাশুড়ি, ঠিক আছে? তো এই সম্পর্কটা বেসিক্যালি ধরো হচ্ছে মেয়ে মানুষ আরো বেশি জানো, তোমরা হয়তো এটা ভালো জানো এই রক্তের সম্পর্কটা, ঠিক না? আমরাও জানি, বাট তোমরা একটু হয়তো বেশি জানো, ঠিক আছে? এই যে ব্লাড রিলেশনটা যেন তোমরা কখনো ভুলটা না করো। এখানে আসলে শেখানোর কিছুই নাই, জাস্ট কয়েক টেকনিক আছে, আজকে ক্লাসের মধ্যে আছে, আমি একটু পরেই করাবো, একটু ওয়েট করো। এটা হচ্ছে একটু সম্পর্ক ধরে উত্তর করতে হবে। দেন পার্সেন্টেজ, শতকরা থেকে প্রশ্ন আসে, শতকরা 23-24 আসেন, শতকরা থেকে একটা প্রশ্ন আসছিল, ঠিক আছে? শতকরা থেকে প্রশ্ন আসবে। অ্যান্ড কুডিং অ্যান্ড ডিকুডিং, এখান থেকে প্রশ্ন আসবে, কুডিং এবং ডিকুডিং। এখন এই যে টপিকটা, এই টপিকটার মানে কি জানো? এই টপিকটার মানে ধরো হচ্ছে এ বি সি ডি ইকুয়াল 1 2 3 4 এরকম কিছু দিল, ঠিক আছে? তো তোমাকে প্রশ্ন করলো যে ই এফ জি এইচ ইকুয়াল হোয়াট, এখানে কি হবে? তো সিমিলার কাইন্ড অফ দ্যাট আমি বুঝতে পারতেছি যে এর মানে হচ্ছে 1, বি মানে হচ্ছে 2, সি মানে 3 অ্যান্ড ডি মানে কত 4। তাহলে ই এফ জি এইচ এইটাতে আমার কি কি ধরনের বর্ণগুলা মানে নিউমেরিক্যালগুলো আসবে, ওটা তুমি বসাবা, সেটা উত্তর। কুডিং ডিকুডিং আছে প্রশ্ন দেখাবো। সার্কেল মানে কি বলতো? বৃত্ত। কথাটা একটু বাবা মনোযোগ সহকারে শুনো, আজকের পর থেকে তোমাকে ইউটিউবে লিখতে হবে না যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কি আইকিউ টপিকগুলো পড়বো, লিখতে হবে না, ফেসবুকে বিভিন্ন জায়গায় লিখতে হবে না, জাস্ট আমার এই কথাটা শুনো, ঠিক আছে? আমি এই সাজেশনটা যত বছরের প্রশ্ন আসছে সবগুলো ঘাটি কুটিয়ে আমি এটা তৈরি করেছি। সার্কেল থেকে বৃত্তের থেকে প্রশ্ন আসবে। এখন একটা কথা আমরা জানি যে বৃত্তের যে মানে ক্ষেত্রফল, ঠিক আছে? বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি? সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। কোনটা? ও আচ্ছা, এটা হাই এটা তো বলতে হয়। আজকে কাকে করছেন জানি? পাবনা ভাষা আছে। আচ্ছা, তোমাদের জন্য একটু মানে কথা বলতে হয়, হয়তো অনেকেই আবার জানো না, একটু সিম্পল ভাবে বলে দিই। তোমাদের প্রস্তুতি যাতে একদম সম্পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে? তোমরা যারা প্রস্তুতির জন্য মানে ছবিতে ভর্তি পরীক্ষার আগে আরো 25 বার তোমাকে জাজ করতে চাও যে আসলে 100 নম্বরের পরীক্ষায় আমি কতটুকু টাইম ম্যানেজমেন্ট করতে পারি, মানে কেমন হয় আমার প্রস্তুতি কেমন, যদি তুমি জাজ করতে চাও তুমি আমাদের টার্গেট সিউ যে আমাদের রিয়েল টাস এক্সাম পেছে সেখানে আসতে পারো। বাধ্যবাধকতা নাই, ফ্রি ক্লাসগুলো করো, কোনো সমস্যা নাই। ভর্তি হইতে হবে এমনটাও না, তুমি যদি চাও চেক করবো তাহলে আসো, আর কোনো কিছুই না, ঠিক আছে? আমরা এইভাবেই বলি, মানে আসতেই হবে, পড়তে হবে, কোনো কথা নেই। তুমি যদি চাও এখানে আসবা, পরীক্ষা দাও, নিজে বুঝো, যাচাই করো, নিজের ভুলগুলা সংশোধন করবা, শেষ। আর প্রত্যেকটা রেজাল্ট আমরা পাবলিকলি রেজাল্ট প্রকাশ করবো, লাইভে এসে প্রকাশ করবো। ফার্স্ট হলে তোমার বাসায় ফোন যাবে, তোমার আব্বু আমার সাথে কথা হবে, এবং এখান থেকে তোমার গিফটটা আমরা সবকিছুই লিখে রাখবো, এখান থেকে লাইভেই হবে সেটা,
ঠিক আছে, এটা হচ্ছে রিয়েল টাস্কটা হবে আর কি। ওকে, আচ্ছা চলো আমরা একটু বলি। এখন এখানে সিরিজ মানে কি, ধারা, ধারা থেকে প্রশ্ন আসে। এখন এই যে গত বছরে বি ইউনিটে প্রশ্ন আসছে, বি ইউনিটে একটা প্রশ্ন আসছিল, বি ইউনিটে জিকে থেকে প্রশ্ন আসছে এই সিরিজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 23-24 সেশন বি ইউনিটে একটা প্রশ্ন আসছে, এরকম একটা প্রশ্ন আসছে, মানে 1, 2, 1/2, 1/3 এরকম একটা প্রশ্ন ছিল, ঠিক আছে, সিরিজ থেকে। মানে একটা ধারা, মানে কত করে বৃদ্ধি পাচ্ছে, কত করে কমতেছে, এরকম একটা সামিলারিটি করার জন্য এই সিরিজটা থাকে। কেমন? আবার স্ট্রেট লাইন, এটা কি? এটা আমরা যখন বিভিন্ন ধরো হচ্ছে একটা ক্ষেত্রফল বা একটা এরকম একটা রাশি আমি কি করলাম, অঙ্কন করলাম, এটা দুইটাই থাকে, মানে দুইটা কি থাকে, কেন্দ্র থাকে। কেমন? কেন্দ্র বলতে দুইটা আমার ধরো পাশাপাশি এটা থাকে, এটা কয়বার ছেদ করবে বা কয়টা হবে, এটা নিয়ে একটা কোয়েশ্চেন থাকে। আমি একটু পরে বুঝাবো। তাহলে আমার 23-24 সেশন থেকে এই টপিক থেকে প্রশ্ন আসছে, মানে অ্যানালজি, ওয়ার্ড, ব্লাড রিলেশন, পার্সেন্টেজ, কোডিং এন্ড ডিকোডিং, সার্কেল, সিরিজ, স্ট্রেট লাইন। এটা আমি এই স্ট্রেট লাইনটা আর সার্কেল থেকে যে প্রশ্ন আসছে এটা আমি একটু পরে দেখাবো। কেমন? তো সবার কি ক্লিয়ার? সবাইকে একটু ক্লিয়ার, একটু কষ্ট করে জানাও। ইনশাল্লাহ পরীক্ষাগুলো দিব, অবশ্যই 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 পরীক্ষা। হ্যাঁ, টি শার্ট না পেলে আপনার চাকরি থাকবে না। আচ্ছা, এটা সমস্যা নাই, টি শার্ট অবশ্যই পাবা। তুমি যদি 25টা পরীক্ষার মধ্যে, কথা শোনো, যদি 25টা পরীক্ষার মধ্যে 25টাই তুমি যদি ফার্স্ট হও, তোমাকে 25টাই দিব। এটা নিয়ে আসেন, আমি দেখাই দিই, ও বক্সটা নিয়ে আসেন। তো এটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে, আমাদের এখানে সবই পাবা, কোনো সমস্যা নাই। তোমাদের সবাই নিয়ে এসে পড়ছে, এইটা পুরাটাই ভরা, বুঝছো? মানে এখানে 25টা না 30টা মিবি আছে, ঠিক আছে, এইটা পুরাটাই ভরা, এমনটা না যে দুইটা দেখাইতেছি তোমার, এটা পুরাটাই ভরা আছে এখানে, বুঝছো? এটা পুরাটাই ভরা আছে। তোমরা, আমি চাই তুমি, মানে অনেকে আছে না যে পরীক্ষা দিবই, এখানে টি শার্ট আমি 25টা ধরে নেও, কোনো সমস্যা নেই, ফার্স্ট হও তুমি, ঠিক আছে, ফার্স্ট হও এইটা। ওকে, মানে নিজের ভিতরে একটা কনফিডেন্স নিয়ে আসো, 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, আমি ফার্স্ট হবো, এই টেন্ডেন্সি নিয়ে রাখো। আর তুমি যদি ধারাবাহিক করতে পারো, তুমি ছবিতে অবশ্যই টপ করবে ইনশাল্লাহ। কেমন? আচ্ছা চলো আমরা পরবর্তীতে যাই। দেখো এখন 22-23 সেশনে শিফট আকারে পরীক্ষা হয়েছে, মানে 22-23 সেশনে শিফট আকারে হয়েছিল, শিফট 1 এটা লেখা আছে। শিফট 1-এ কি কি টপিক আসছে দেখো। মানে আমরা ওই যে ক্লাস 19 একটা সূত্র পড়ছিলাম না, কমন সেট, আর হচ্ছে কি আমাদের এটা এরকম একটাই ছিল না, এরকম চিহ্ন, কমন সেট, কাপ বা ইউনিয়ন বলি এরকম একটা, ঠিক আছে। তো কমন সেট মানে কি, প্রত্যেক বছরেই কয়েকটা টপিক তুমি দেখবা যেটা প্রত্যেক বছরে আসতেছে, নাম কি বলতো, এই অ্যানালজি, ঠিক আছে, এটা কমন সবগুলাতেই আছে। কমন মানে অ্যানালজি থেকে প্রশ্ন আসতেছে। ওয়ার্ডটা আমার 23-24 সেশনেও ছিল, আবার 22-23 সেশনেও আসছে। আমি একটা বিশ্ববিদ্যালয়ে ভালো স্কোর করব, ভালো রেজাল্ট করব, ইট ডিপেন্ডস অন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কি আসছে, তুমি যদি আমাকে সরাসরি জিগাও যে ভাই আমি টপ করব, আমি কি করা উচিত, আমি তোমাকে বলবো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো ঘাটাঘাটি করো, সেখান থেকে টপিকগুলো সিলেক্ট করো, দেন ওই টপিকগুলো তুমি পড়ো। তুমি যদি যার চান্স না পাও, দেন আমাকে জানাই ভাই আপনি কি বলছেন সেটা। এই যে অ্যানালজি, ওয়ার্ড, ব্লাড রিলেশন, দেখো এই যে কোডিং ডিকোডিং, এই যে এই কয়েকটা টপিকই কমন না, 23-24 সেশনে আসছে, 22-23 সেশনে আসছে। তার মানে কি বলো, অবশ্যই গুরুত্বপূর্ণ, আমাকে এটা পড়তে হবে, এই বছরের জন্য পড়তে হবে, ঠিক আছে। তাহলে খাতায় কলমে, কাগজে কলমে, মাথায় সবগুলো লিখে রাখো, এই অ্যানালজি, ওয়ার্ড, ব্লাড রিলেশন এই বছরও আসবে। কেমন? নাম্বার সিস্টেম মিনস, নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতি, এটা কি ওই যে ইন্টারমিডিয়েটের সংখ্যা পদ্ধতি নাকি লজিক গেট? না, ওইটা না। নাম্বার সিস্টেম মানে হচ্ছে এখানে সংখ্যা রিলেটেড কিছু আছে, অঙ্ক থাকে, মৌলিক সংখ্যা থাকে, বা ধরো হচ্ছে এখানে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, বা ধরো হচ্ছে এখানে কোনটি ক্ষুদ্রতম, কোনটা বৃহত্তম, ঠিক আছে, পিতা পুত্রের অঙ্ক, ঠিক আছে, আমরা পড়ি না 4টি সংখ্যার গুণফল, মিনা রাজু, এগুলো অঙ্ক পড়ে আসছি না, ওই রিলেটেড অঙ্কগুলা তোমার এই নাম্বার সিস্টেমে আসবে। কোডিং ডিকোডিং অলরেডি বলে ফেলছি। স্পিড, গতি নির্ণয়, গতি বলতে কি, আমরা যখন নৌকা ও স্রোতে যে গতি নির্ণয় করি না, গতিবেগ নির্ণয় করি, ট্রেনের গতিবেগ নির্ণয় করি, ঠিক আছে, বাসের গতিবেগ নির্ণয় করি, ঠিক আছে, ওরকম আর কি। আমরা ফিজিক্সের সূত্র পড়ি না, ভি ইকুয়াল s/t, ওই সূত্র দ্বারা আমরা আমাদের আইকিউ বেসে সবগুলোই পড়াবো। ওই যে আরেকটা কথা বলি, এখানে যতগুলা তুমি দেখতেছো এই যে সাজেশনগুলা, প্রত্যেকটা টপিক আমরা হচ্ছে ওই আইকিউ বেসে শেষ করবো। তোমরা যারা অলরেডি অ্যাড আছো, কোনো সমস্যা নাই। আইকিউ যাদের একদমই জিরো, কোনো কিছু জানো না, বুঝো না, তোমরা আইকিউতে 1 তারিখ থেকে শুরু হচ্ছে, যুক্ত হইতে পারো, ঠিক আছে। আর রেশিও মানে কি বলতো, অনুপাত সমানুপাত থেকে প্রশ্ন আসবে, অনুপাত সমানুপাতটা এই টপিকটা পড়বা। তাহলে এই যে টপিকগুলো আমি তোমাকে ধরে ধরে দিচ্ছি, হয়তো তোমরা অনেক পড়াশোনা করছো কিন্তু টপিকগুলো তোমার সাথে অ্যাডজাস্টেড না, তো এই টপিকগুলা,
ঠিক আছে, তাহলে এখানে কি বলতেছে, রেশিও, স্পিড, কোডিং ডিকোডিং, নাম্বার সিস্টেম, ব্লক রিলেশন, ওয়ার্ড ওয়াট আর হচ্ছে অ্যানালজি। এখান থেকে প্রশ্ন তোমার আসছিল 22 সেশনে। আগে আমি প্রমাণটা দিচ্ছি, তারপরে শাসন দিব, মানে প্রমাণ ছাড়া তো দেওয়া যাবে না, মানে ভাঙফুং করে একটা দিয়ে দিলাম, তোমাকে দিয়ে দিলাম, তুমি এগুলো পড়লা, কমান আসলো না, তখন তো আমি দায়ী হইলাম, ঠিক না? তো ওইটা করবো না, তোমার সাথে প্রমাণ দিচ্ছি, দেন আমি তোমাকে শাসন দিব, শেষ, এটা শেষ, এটা 100% শেষ। আমাকে একটু কষ্ট করে একটু জানাও, একটু কষ্ট করে জানাও এটা শেষ, আমাকে একটু কষ্ট করে জানাও। আজকে তো কোয়েশ্চেন নাই যে আনসার করবা, একটু পরে প্রিভিয়াসের কোয়েশ্চেন সলভ করো, তখন আনসার করো, বাট এই মুহূর্তে আমাকে একটু বলবা সবকিছু তোমরা ক্লিয়ারলি শেষ করছো কিনা বা এটা বুঝছো কিনা, একটু ভাইকে একটু কষ্ট করে জানাই দিও ভাইয়া, একটু কষ্ট করে জানাই দিও। আচ্ছা, ডান, ওকে ওকে, চলো পরবর্তীতে যাই। 22 সেশনে শিফট 2 একটু ধরে ধরো, হ্যাঁ একটু ধরে ধরো, আমরা কোশ্চেন যাবো, একটু সময় আমাকে দাও, মানে হুট করে ক্লাস থেকে যায় না, জাস্ট একটু আমার কথাগুলো শুনো, একটু দেখো, তাহলে হবে। দেখো 22 সেশনে শিফট 2-তে অ্যানালজি এই যে কমন সেট থেকে প্রশ্ন আসছে। সেট মানে কি বলতো, ওই যে সেট অঙ্ক আমরা পড়ছি না, দেখো একটা বক্স থাকে, এরকম এরকম একটা বক্স থাকে, এখানে একটা বক্স থাকে, আবার কিছু কিছু প্রশ্ন আসে বাংলা এবং ইংরেজিতে, সে পেয়েছে 75-76, উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে পাস, অঙ্ক আছে না এরকম। এইটা মূলত সেট থেকে প্রশ্ন আসছে, তোমরা পাইছো না এটা প্রিভিয়াসের কোশ্চেনে কিন্তু এরকম অঙ্ক ছিল যে ধরো সজীব একজন স্টুডেন্ট, সে বাংলা এত পেয়েছে, ইংলিশে এত পেয়েছে, অথবা ফুটবল ক্রিকেট খেলায় সে 2 খেলাতেই পছন্দ করে, 2 খেলা পছন্দ করে না এমন সদস্য সংখ্যা কয়জন, বা উভয় বিষয়ে পাস করেছে এমন সদস্য সংখ্যা কয়জন, এরকম প্রশ্ন সেট থেকে প্রশ্ন আসে। আমরা এটা যে ব্যানচিত্র মনে আছে, ব্যানচিত্র যে আমরা শিখতাম, ওই ব্যানচিত্রের মাধ্যমে এটা একদমই সহজ আমি শেখাবো। তারপর হচ্ছে ইভালুয়েশন অফ রিলেশন। এই যে ইভালুয়েশন অফ রিলেশন মানে কি, সম্পর্ক মূল্যায়ন। মানে সম্পর্ক মূল্যায়ন বলতে কি আমরা যে সম্পর্ক করি এটা না, কিন্তু এটা হচ্ছে আরেক জিনিস। এই যে ইভালুয়েশন অফ রিলেশন মানে হচ্ছে সম্পর্ক মূল্যায়ন, এবং এই সম্পর্ক মূল্যায়ন টপিকটা হচ্ছে তোমার উদ্দীপকেই কিছু দেওয়া থাকবে, ধরো এ বি থেকে ছোট, বি সি থেকে ছোট, তাহলে সবচেয়ে ছোট কে, এরকম প্রশ্ন আসে, বুঝছো? মানে এরকম কিছু প্রশ্ন থাকে, ধরো এরকম আছে, ধরো এম এন ও পি, এখানে 4টা বর্ণ আছে, ধরো কথার কথা 4টা লেটার আছে, তো বলতেছে এম এন থেকে ছোট, আবার এন পি থেকে ছোট, এরকম। অথবা এই কোয়েশ্চেনটা এভাবে আসতে পারে যে এম এন এর বাম পাশে বসছে, ও এন এর ডান পাশে বসছে, আর পি ও এর মাঝখানে বসছে, তাহলে কে ও এর বাম পাশে আছে। এই যে সম্পর্ক মূল্যায়ন জিনিসটা আমার এখান থেকে আসবে। নাম্বার সিস্টেম বলে ফেলছি, কোডিং এন্ড ডিকোডিংও বলে ফেলছি, ডিকশনারি অর্ডার। এখন শোনো, এই যেটা হচ্ছে ভাইটাল একটা টপিক, সেটা হচ্ছে ডিকশনারি অর্ডার। এখন এই ডিকশনারি অর্ডার জিনিসটা কি, সেটা হচ্ছে ডিকশনারিতে কোন শব্দটা সবার আগে বসে, কোন শব্দটা সবার আগে বসে বর্ণ অনুযায়ী আজকে পড়াবো। স্পিড যে গতিটা, আর সিরিজটা অলরেডি বলছি। দেন পরবর্তী আসো, এখানেই আবার হচ্ছে অ্যালজেব্রা মানে অ্যানালজি। অ্যালজেব্রা মানে বীজগণিত থেকে কিছু প্রশ্ন আসে, আমরা তো এগুলো জানি, আমরা তো এগুলো তো আসলে বলার কিছু নাই, যে এই সূত্রগুলো তো আমরা সবাই খুব ভালোভাবে জানি, তাই না? এই সূত্রগুলো মনে পড়ে, আমরা যখন ক্লাসে এগুলো পড়তাম, মনে পড়ে না এগুলা? অবশ্যই মনে পড়ে, ঠিক আছে? ধরো এরকম কিছু সূত্র অ্যালজেব্রা থেকে কিছু মানে শর্টকাট কিছু অঙ্ক আছে, ওই অঙ্কগুলো আমি করাবো। এই যে অ্যালজেব্রা থেকে প্রশ্ন আসছিল, ঠিক আছে? তারপর হচ্ছে ব্লাড রিলেশন বলে ফেলছে, নাম্বার সিস্টেম, কোডিং ডিকোডিং, পার্সেন্টেজ। তার মানে আমি 2023-24 শাসন থেকেই সিদ্ধান্ত নিতে পারি যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে, সবগুলো দেখো তো। এখন কিন্তু নাম্বার সিস্টেম, কোডিং ডিকোডিং, পার্সেন্টেজ এগুলো কিন্তু আগে আমরা দেখে আসলাম 23-24 শাসনে, তার মানে ওই টপিকগুলো আসতেছে, ঠিক আছে? ওই টপিকগুলো আসতেছে। এখন আমার এই টপিকগুলো দেখে তুমি ফেব্রুয়ারি মাস থেকেই 1 তারিখ থেকে শুরু করো, এই যে আইকিউটা শুরু করো। যে টপিকগুলো আমি দিচ্ছি এখানে, ওই টপিকগুলো আমি পড়াবো, এবং এই টপিকগুলো তুমি হুবহু পাবা ইনশাআল্লাহ। দেখো 21-22 সেশনে আসে ওট ওয়াট, এটা পড়ে ফেলছে। অ্যানালজি এটাও পড়ে ফেলছি। রিভার অ্যান্ড বয়েট, ওই যে নদী ও নৌকা, স্রোতের অনুকূলে স্রোতের প্রতিকূলে, অঙ্ক থাকে না? বলো অঙ্ক থাকে কিনা? স্রোতের অনুকূলে স্রোতের প্রতিকূলে, নৌকার বেগ, স্রোতের বেগ, এই অঙ্কটাই হচ্ছে আমার রিভার অ্যান্ড বোট, বুঝছো? দেন হচ্ছে সেট থেকে অঙ্ক, যেটা হচ্ছে ব্যানচিত্র থেকে অঙ্কটা আসে। কোডিং ডিকোডিং বলে ফেলছি, সিরিজ থেকেও। তার মানে কি দেখো তাহলে টপিকগুলা কি আমার পরিচিত হয়ে গেছে না? হ্যাঁ, এই জিনিসটাই তোমাকে আমি বুঝতে চাইতেছি যে তুমি কোনটা টপিকটা পড়বা, এই যে টপিকগুলা যেগুলো দেখাচ্ছি, এই টপিকগুলা পড়লে তোমার হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝছো? কথা কি বুঝছো?
নিচের গুলা দেখা যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ আশা করি এখন দেখতে পারবা। কেমন? আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলছে 21 সেশনে অ্যানালজি টপিক থেকে প্রশ্ন আসছে। পার্সেন্টেজ, ডিকশনারি অর্ডার করে ফেলছি। সার্কেল মানে বৃত্ত, হ্যাঁ সার্কেল মানে কি বৃত্ত। তারপর হচ্ছে কি যে নাম্বার এন্ড সিস্টেম, ডিস্টেন্স মানে দূরত্বের অঙ্ক। কিসের অঙ্ক? দূরত্বের অঙ্ক, ঠিক আছে। আমি আগে তোমাদেরকে হচ্ছে সাজেশনটা দিয়ে দিই, তারপরে আমি কোন বই থেকে পড়বা কোনটা পড়বা আমি বলবো তোমাদেরকে, ঠিক আছে, কোনটা বলবো। তারপর হচ্ছে ব্লাড রিলেশন। তাহলে দেখো তো টপিকগুলো কি পরিচিত মনে হচ্ছে না? 2023-24 সেশনে যে টপিকগুলো তুমি পড়ছো, যে টপিকগুলো আসছিল ওই টপিকগুলো কিন্তু বারবার আসছে। সার্কেল থেকে পরীক্ষা প্রশ্ন আসতেছে, হ্যাঁ তারপর হচ্ছে এই যে এখানে ডিকশনারি অর্ডার থেকে পরীক্ষা প্রশ্ন আসতেছে, এরকম আর কি। আচ্ছা দেখো এখানে কি আছে, এখানে অ্যানালজি সেম, তারপর হচ্ছে এখানে ডিকশনারি অর্ডার, সিরিজ, ডিকোডিং কোডিং, নাম্বার সিস্টেম, স্পিড, অ্যালজেব্রা, ব্লাড রিলেশন, এগুলো একদম কমন পড়ে গেছে। তাহলে 20-21 সেশনে এই টপিক থেকে প্রশ্নগুলো আসছে, বুঝছো? 20-21 সেশনে এই টপিক থেকে কি আসছে? অঙ্কগুলা আসছে। 20-21 সেশনে এই টপিক থেকে অঙ্কগুলো আসছে। 20-21 সেশনে এই টপিকগুলো থেকে আইকিউ এখনো শুরু করুন ভাইয়া, নতুন বেচে আইকিউ শুরু করব, কভার হবে ভাই? অবশ্যই, এটা 1 তারিখ থেকে শুরু হচ্ছে। আগে তো বলছি এটা যে মানে 1 ফেব্রুয়ারি থেকে এই বেচটা শুরু হইতেছে। তো তোমরা যারা একদম জিরো, যারা আমার বেচে আছো, ভর্তি হওয়ার দরকার নেই, তারা বেচের মধ্যেই পাবা। যারা হচ্ছে আউট অফ বেচ, হ্যাঁ ড্রিম বেচ বা হচ্ছে গোল্ডেন বেচ, তারা হচ্ছে এখানে আসতে পারবা, কোনো সমস্যা নেই। কেমন? দেন হচ্ছে দেখো 20-21 সেশনে অ্যানালজি আরেকটা আছে, সেটা হচ্ছে কি অ্যানালজি, ডিকশনারি, সিরিজ, কোডিং ডিকোডিং, নাম্বার সিস্টেম, কুট, ওইটাই অ্যালজেব্রা, ব্লাড রিলেশন, ডিস্টেন্স, সব কমন পড়ে গেছে। এখন সব কমন পড়ে গেছে। হ্যাঁ এখন কিন্তু সব কমন পড়ে গেছে। সাইডটা একটু ছোট করে দেন ভাইয়া। এই তো এখন আপাতত আশা করি সবকিছু ঠিকঠাক হবে। হ্যাঁ ডিস্টেন্স এখন ঠিক আছে, এখন ঠিক আছে আজকে মতো আসার আগে। হ্যাঁ দেখো তারপরে দেখো কি বলছে, 20-21 সেশনে শিফট 3 বেশি ছিল। অ্যানালজি, ডিকশনারি ওয়ার্ড, সিরিজ, কোডিং ডিকোডিং, নাম্বার সিস্টেম, কুট, অ্যালজেব্রা, ব্লাড রিলেশন, ডিস্টেন্স, এইজ। এই যে বয়স থেকে একটা অঙ্ক আসছে। কি থেকে বলতো? বয়স থেকে। তার মানে এখানে আমরা একটা টপিক পাইলাম, সেটা হচ্ছে বয়স। ওই যে পিতা পুত্র অপেক্ষা দ্বিগুণ ছোট, বা ধর হচ্ছে তার বয়সে 3 গুণ আসে না, এরকম অঙ্ক। ওই অঙ্কটা হচ্ছে আমার এইজ থেকে, মানে বয়স থেকে অঙ্ক আসছে। তার মানে একটা টপিক আমরা পাইলাম। হ্যাঁ অ্যানালজি আমি বলবো বাবা, অ্যানালজি আমি বলবো, একটু সময় দাও। হ্যাঁ আমি আগে তোমাদেরকে সাজেশনটা দিয়ে দিই। দেন হচ্ছে সাজেশনটা কেন দিচ্ছি, কারণ এই সাজেশনটার পরে তোমরা বুঝতে পারবা। যদি সাজেশনটা না পাও তাহলে যে দৌড়াবা বিভিন্ন জায়গায়। এখন সব ফাইনাল সাজেশন, এখন খুব সুন্দর করে যতগুলা ইয়ারের কোয়েশ্চেন আমি দেখাইলাম বাকিগুলা এরকমই। তো এখন হচ্ছে তোমার ফাইনাল সাজেশন। কি সাজেশন? ফাইনাল সাজেশন। এখন এই ফাইনাল সাজেশনটা সুন্দর করে একদম টু দা পয়েন্টে সুন্দর করে খাতায় লিখে রাখবা, ঠিক আছে? এইটি হচ্ছে তোমার জন্য এই বছরের 2024-25 সেশনের ফাইনাল সাজেশন হচ্ছে আইকিউরে এই টপিকগুলো তুমি পড়বা, দেখবা যে তোমার আর আইকিউতে কোনো প্রবলেম হবে না। 20-এর মধ্যে 18-17 তুমি পারবা। 1-2 ধরো হচ্ছে কোনো রকম ভাবে অ্যানালজি থেকে প্রশ্ন আসলো, তুমি অর্থই জানো না, তো হইল না। তো অ্যানালজি পড়বা, ওয়ার্ড পড়বা, ব্লাড রিলেশন, ইভালুয়েশন অফ রিলেশন। তুমি তো এতটুকু তো মাথায় রাখছো যে কোন টপিক থেকে প্রশ্নগুলো আসছে। এই টপিকের বাইরে থেকে কিন্তু প্রশ্ন আসে না। এখন আমি তোমাকে 5টা টপিক দিতে পারবো না, 2টা টপিক দিতে পারবো না, ঠিক আছে? কারণ কি বলতো? কারণ হচ্ছে এর বাইরে থেকে প্রশ্ন আসতেছে। এই জন্য এই টপিকগুলাই পড়বা, যেগুলো আসছে আমি তোমাদের সাথে একদম সত্যতা প্রমাণ করে এই টপিকগুলো আমি তোমাকে দিলাম। ব্লাড রিলেশন, ইভালুয়েশন অফ রিলেশন, কোডিং অ্যান্ড ডিকোডিং, সিরিজ, পার্সেন্টেজ, সার্কেল, স্ট্রেট লাইন, স্পিড, নাম্বার সিস্টেম, সেট, রিভার, বুট, ডিস্টেন্স, ডিকশনারি অর্ডার, অ্যালজেব্রা আর হচ্ছে এইচ। এই টপিকগুলা তুমি আমার কথা শুনো, এই টপিকগুলো তুমি ভালোভাবে পড়ে যাবা, তোমার আইকিউতে ইনশাল্লাহ তোমার কমন চলে আসবে এই টপিকগুলো। এবং এই টপিকগুলাই আমি আমার যে আইকিউ বেসটা যেটা শুরু হচ্ছে সেখানে আমি তোমাদেরকে এটা পড়াবো, ঠিক আছে?
ওকে, তাহলে এবং ওইটা হচ্ছে ইংলিশ অ্যান্ড আইকিউ ফাইনাল বুস্টার যে বেসটা এইটা। আর যারা ডিম বেসে যদি আসতে চাও, এখন যদি মনে করো বাংলা জিকে এগুলো দরকার, তাহলে ওইটা তো তুমি করতে পারো। আমাকে একটু ছোট্ট করে বলো এই সাজেশন পর্বটা 100% ক্লিয়ার কিনা। এটা ক্লিয়ার হলেই আমি ওই প্রিভিয়াসের কোয়েশ্চেন সলভে চলে যাব। ডিগ্রি ওই যে ঘড়ির যে নির্ণয়, ওটা তো কমন, মানে কমন বলতে ওটা তো এমনি পড়ানো যাবে, মানে ওটা তেমনি পারো তোমরা, ওটা আমি এখানে রাখি নাই, ঠিক আছে। ড্রিম না, ড্রিম বেসের পোলাপান কোনো কিছু করতে হবে না, তোমরা যেখানে আছো সেখানেই সব পাবা, ঠিক আছে। ওকে, এইটা কি ক্লিয়ার কিনা একটু ছোট করে আমাকে বলো, এই যে ফাইনাল সাজেশনের কাহিনীটা সবারই ক্লিয়ার হয়েছে কিনা একটু ছোট করে বলো, দেন হচ্ছে আমরা পরবর্তী ইয়েতে চলে যাও। এমডি হাসান বলছে ভাই পিডিএফ দিবে নাকি? ভাই এত পিডিএফ দিয়ে কি করবা বলো তো দেখি বাবা, এত পিডিএফ দিয়ে কি করবা? হ্যাঁ, এই যে আমি বললাম এ তো খাতার ভিতরে লেখা যায়, পিডিএফ থাকলে ফোনের মধ্যে সবাই কি পড়ে? বা আইকিউ বেসের ফি কত? এটা হচ্ছে আইকিউ বলতে ইংলিশ আর আইকিউ দুইটা মিলে, ইংলিশ আর আইকিউ দুইটা মিলে আর কি, ঠিক আছে, দুইটা মিলে ইংলিশ এবং আইকিউ মিলে এটা হচ্ছে 550 টাকা। মানে এই, আর এটা বন্ধ হয়ে যাবে ভর্তিটা, কারণ এরপর আর সময় নেই, নেওয়া যাবে না, নতুন আসবা তখন কেলামেলা করবা, দরকার নাই। ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত এই ডেটটা থাকবে, তারপরে সবগুলা বেসেরই ভর্তি মানে এন্ডিং হয়ে যাবে, এক্সাম বেস বলো যত বেসের সবগুলা। ওকে, তোমরা যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে ক্লাস শেষে পেজে নক দিও, তোমাদেরকে ইয়া করা হবে, ঠিক আছে। ওকে, ডান ডান ডান, আমরা শুরু করে দিই তাহলে, ক্লাসে চাই। হ্যাঁ, ওকে, কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে শুরু করতেছি। জাস্ট এদিকে ফোকাস করবা, সুন্দর করে স্মার্টলি আনসারগুলো করে ফেলবা, আমি অর্থ সহ বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমাদের কিছু কিছু প্রশ্ন টাইপটা বলি আমি, দেওয়া থাকবে বিকল্প হতে শব্দ বাছাই করে প্রদত্ত শব্দযুগলের সদৃশ্য শব্দযুগল গঠন করো 1 থেকে 4 পর্যন্ত। কেমন? তার মানে কি এখানে একটা অর্ডার আছে, অর্ডারটা কি? তোমার কিন্তু এখানে ধরো 1 দিছে, 1 থেকে কত পর্যন্ত? 4 পর্যন্ত। কিছু কিছু শব্দ আছে, ধরো এখানে 1 আছে, তো এখানে এ বি সি অথবা ডি এরকম দেওয়া আছে, কিন্তু এখানে কোনো কিছু লেখা নাই। এরকম কিছু কোয়েশ্চেন পাইছো না? 1 নাম্বার দেওয়া আছে, বাট এখানে কোনো কিছুই লেখা নাই, সাথে অপশনগুলো আছে এ বি সি ডি অপশন আছে, কিন্তু কোনো প্রশ্ন নাই। এখানে কোনো ধরনের কোনো প্রশ্ন নাই। প্রশ্ন কোথায় জানো? প্রশ্ন এই যে উপরে, এই যে এখানে প্রশ্নটা তোমার এই জায়গাতে, এখানে তারা উপরে। এই জন্য পরীক্ষার সময় তুমি খেয়াল করবা যে উপরে কোনো ধরনের ডিক্লারেশন তোমাকে দিছে কিনা, বা উপরে কোনো ধরনের তথ্য তোমাকে দিছে কিনা, ঠিক আছে। তো ওইটি তথ্য অনুসারে তুমি প্রশ্নগুলো আনসার করবা। এমনি কখনো বার বলতে চায় না এখানে প্রশ্ন নাই তার মানে এটা ভুল দিছে, না, উপরে ডিক্লারেশন তোমার দেওয়া আছে। কেমন? প্রফেশন স্ট্রেট লাইনের নিচে আর আছে না, স্ট্রেট লাইনের নিচে আর কেউ ছিল না। ওকে, ডান। আরাফাত আহমেদ বলছে কোচিং করে আমি একটা টাকা দিছি। আচ্ছা, তুমি যে বেসে আসো বাবা, ওই বেসেই ক্লাসটা হবে, বুঝছো? ওই বেসে ক্লাস করা হবে, এই জন্য কোচিং করে তোমাকে অ্যাড দেওয়া হয় নাই। দেখো পেস্ট এক্সাম শব্দটা এক্সপার্ট, এখন এখানে এই দুইটা শব্দের মধ্যে কি সম্পর্ক? এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যানালজি, এটা কিন্তু এক প্রকার কি অ্যানালজি, ঠিক আছে। এটা কিন্তু কি বলতো অ্যানালজি টপিক থেকে প্রশ্ন আসছে, তার মানে এটার সাথে এটা কি সম্পর্ক, এবং এই সম্পর্ক সূত্র ধরে আমি এটার সাথে আরেকটা সম্পর্ক মিলানোর চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এটার সাথে মূলত এটা কি সম্পর্ক? সবাই অলরেডি আনসার করে দিচ্ছে, বাহ সুন্দর, তো সবাই অলরেডি আনসার করে দিচ্ছ, ওকে। দেখো এখানে এই পেস্ট মানে একঘেয়ে কিছু বিরক্তিকর জিনিস আছে না, বিরক্তিকর মানুষ, ঠিক আছে, বিরক্তিকর একটা জিনিস বুঝায় একঘেয়ে যাদেরকে বলা হয়। তো এইটা হচ্ছে বিরক্তিকর একটা মানুষ ধরো, আর এটা হচ্ছে মানে একঘেয়ে একটা জিনিস, একঘেয়ে মানে একই কথা বারবার বলে বা বিরক্তিমূলক একটা জিনিস আর কি বোঝায়। তাহলে একটা সিনোনিম, এইটা আর এটা কি সিনোনিম, বুঝছো? দুইটা সিনোনিম মানে একই অর্থ প্রদান করে, একই সাদৃশ্য দেয়। এক্সপার্ট মানে দক্ষ, মানে খুবই দক্ষ। ক্লায়েন্ট আছে জেন্টেল, প্রফেশিয়েন্ট অ্যান্ড ক্রিমিনাল। তাহলে এখানে ক্লায়েন্ট তো ধরো হচ্ছে আমরা বলি না, আমার ক্লায়েন্টকে ডাক দাও, তার মানে কি ওটা তো এই এক্সপার্টের সাথে ক্লায়েন্টের কোনো সম্পর্ক হচ্ছে না। জেন্টেল এটা তো মানে আমরা তাকে ভালো কিছু বলতে পারি, বাট দক্ষ না এটা, তাই না? প্রফেশিয়েন্ট এখানে দক্ষ হিসেবে কাজ করতেছে। তাহলে সি নাম্বারটা হচ্ছে এখানে কি বলতো রাইট আনসার।
বুঝছো? সি নাম্বারটা। তাহলে এক্ষেত্রে তোমাদেরকে ছোট্ট করে একটা পরামর্শ হচ্ছে, তোমরা অ্যানালজি যদি মানে কমন পাইতে চাও তাহলে তোমরা প্রিভিয়াস এর কোয়েশ্চেনগুলো দেখবা, বিসিএস কোয়েশ্চেনটা আর হচ্ছে অ্যাডমিশন কোয়েশ্চেনগুলো দেখবা। তুমি যে বই ফলো করো না কেন, তুমি মাস্টার বই ফলো করো, মানে যত বই আছে না কেন, ওই বইতে অ্যানালজি নামে একটা টপিক আছে। ওই টপিকের মধ্যে তোমরা প্রিভিয়াস এর কোয়েশ্চেনগুলো সলভ করবা, ওইখান থেকে তোমার মাথার ভিতরে অনেকটা ঢুকে যাবে। কেমন? ওই প্রিভিয়াস এর কোয়েশ্চেনগুলো দেখবা এবং প্রশ্ন পড়ার সময় একটু অর্থের দিকে খেয়াল করবা, যে অর্থটা আসলে কি রিলেট করছে। একদম মানে গদবাদা পড়াশোনা হবে না, জাস্ট এটা মুখস্থ করলে পেস্ট এটা হয়েছে এটা হয়েছে এটা হয়েছে, এটা না, মানে একটু অর্থ সহ পড়ার চেষ্টা করো, বোঝার চেষ্টা করবো, তাহলেই হবে। বুঝছো? দেখো আমরা একটু পরবর্তী প্রশ্ন যাই। যেমন ধরো হচ্ছে সেলেস্টিয়াল বলতেছে, তারপর হচ্ছে সান, হ্যাঁ, তারপর হচ্ছে ওশিয়ান। তাহলে এদের মধ্যে কি সম্পর্কটা, মানে অ্যানালজি তো, তাহলে এইটার মধ্যে কি সম্পর্ক আমার এটা নির্ধারণ করতে হবে। প্রথমত অ্যানালজি মানে বিষয়টি হচ্ছে যে দুইজনের মধ্যে কি সম্পর্ক আছে এইটাকে ফাইন্ড আউট করা। তারা কি স্যানোনিম নাকি অ্যান্টোনিম, নাকি কোনো ধরনের রাজধানী প্রকাশ করে, নাকি কোনো জায়গার নাম প্রকাশ করে। যেমন ছোট্ট করে যদি একটু বলি, যেমন ধরো হচ্ছে এখানে আমি বললাম ধরো হচ্ছে বাংলাদেশ, তাই না? ধরো বাংলাদেশ বললাম, বাংলাদেশ, এখানে বললাম ধরো হচ্ছে টাকা, কি বললাম? টাকা। তো এই অ্যানালজির মধ্যে আবার দুইটা থাকবে, এখানে মানে দুইটা কুলন থাকবে। কেমন? এখানে কি সম্পর্কটা বুঝাচ্ছে যে বাংলাদেশের মুদ্রার নাম কি? টাকা। ধরো এখানে কোনো একটা দেশ বললো, ধরো হচ্ছে কোনো একটা দেশের নাম বললো, যে কোনো একটা দেশ বলতে পারো। ধরো হচ্ছে আমি একটা দেশ বললাম, ধরো হচ্ছে ফিনল্যান্ড, কথার কথা, কি বলতো? ধরো হচ্ছে আমি বললাম যে ফিনল্যান্ড, তাই না? বা সুইজারল্যান্ড বললাম, হ্যাঁ। তাহলে এখানে তার মুদ্রার নামটা এখানে বসবে, তাই না? তাহলে অ্যানালজি সম্পর্কটা হচ্ছে প্রথম জিনিসটা দিকে ফোকাস করতে হবে, প্রথমে কি বুঝায় এটা বুঝে পরবর্তী শব্দটা তুমি অ্যাটাচ করবা। তাহলে এখানে এটার সাথে কি সম্পর্ক হবে? সবাই সি, হ্যাঁ সি হবে। তাহলে সেলেস্টিয়াল সাথে সান মানে এটার সম্পর্ক সূর্য বা ধর হচ্ছে মহাজাগতিক একটা জিনিস, অর্থাৎ মহাজাগতিক, হ্যাঁ মহাজাগতিকের সাথে আমার এটা অ্যাটাচ, এই সূর্য এবং এটা একটা মহাজাগতিক জিনিস বোঝায়, এটার সাথে অ্যাটাচ। আর ওশিয়ান মানে হচ্ছে বুঝতেই পারতেছো, ঠিক আছে, মহাসাগর। তো এটার সাথে কি মানে সাগরের সম্পর্ক, আর এটার কোনো অর্থই আসার কথা না, পোর্ট হবে না, তারপর শিপও হবে না, তাহলে সি এর সাথে এটা সম্পর্ক, মানে অর্থ জানতে হবে বাবা, অর্থ না জানলে মানে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, অর্থ না জানলে খুবই খুবই সমস্যা হয়ে যাবে, খুবই খুবই সমস্যা হয়ে যাবে, খুবই সমস্যা হয়ে যাবে। মহাসাগর, সমুদ্র। প্রিভিয়াস এর কোশ্চেন থেকে হুবহু কমন পাবা না, এখান থেকে টপিকগুলো কমন পাবা, জিনিসটা বুঝতে পারবা। স্ক্রাইবল, রাইট, আচ্ছা রাইট মানে কি? লেখা। তাহলে এই লেখার সাথে এই জিনিসটা রিলেটেড, কথা বুঝো। এইখানে রাইট বলছে লেখা, স্ক্রাইবল জিনিসটা কি? মানে লেখার যে আজে বাজে বা হিবিজিবি যে বলি আমরা, হিজিবিজি বলি না, হিজিবিজি, ওইটা আর কি বলতেছে। তাহলে এই স্ক্রাইবল শব্দটা রাইটের সাথে সম্পর্কিত, মানে লেখাটা হিজিবিজি বোঝায়। আর এই মাম্বল এই শব্দটার সাথে এখানে কোনটা? ড্র, প্যান্ট, ডাইট নাকি স্টক, কোনটা? মানে কথা বলার সাথে অবশ্যই এটা অ্যাটাচ। মামার মানে তুতলানো একটা কথা আছে না, তুতলানো, এরকম আর কি, তুতলানো বুঝো। তুতলানো মানে বা বিড়বিড় করা, এরকম আর কি শব্দ বোঝায় আর কি। তো এটার সাথে কথার সাথে সম্পর্কিত, তাহলে এটা কি হবে? এই স্টক শব্দটা হয়ে যাবে, ডি নাম্বারটা, বুঝছো? ছবিতে প্রশ্ন হুবহু রিপিট হয়, এটা বলতে গেলে খুব রেয়ার, খুবই রেয়ার, খুবই রেয়ার, ঠিক আছে? হুবহু রিপিট হবে না, বাট তোমার জিনিসটা যদি অ্যানালজি যদি প্রিভিয়াস এর কোশ্চেনগুলো পড়ো, ওইখান থেকে তুমি দেখা যাচ্ছে যে কমন পাইতেও পারো, মানে ওরকমই থাকবে। আর আসলেও যতগুলো তুমি পড়ছো ওইখান থেকেই টপিকগুলো চলে আসবে, ওইখান থেকেই তোমার প্রশ্নগুলো চলে আসবে। এখানে কি ইউনাইটেড নেশনস মানে কি? জাতিসংঘ, তাই না? ধরো ইউনাইটেড নেশনস, দেখো এখানে কি বলছে, ধরো হচ্ছে জাতিসংঘ। আচ্ছা জাতিসংঘ এখানে সিকিউরিটি কাউন্সিল, কি বলছে? সিকিউরিটি কাউন্সিল মানে একটা সাধারণ পরিষদ আমরা যেটা বলি, আচ্ছা নিরাপত্তা পরিষদ। তাহলে এখানে ইউনাইটেড নেশনের সাথে নিরাপত্তা পরিষদের একটা সম্পর্ক, ঠিক আছে? নিরাপত্তা পরিষদ বিভিন্ন অধ্যাদেশ দিতে পারে, তারা বিভিন্ন ধরনের একটা জিনিস পদক্ষেপ নিতে পারে, ঠিক আছে? একটা পদক্ষেপ নিতে পারে, ইউনাইটেড নেশনসের একটা অংশ সেটা, মানে পদক্ষেপ নিতে পারে, বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা তারা নিতে পারে, সিকিউরিটি কাউন্সিল। এখানে ল, এখানে কথা হচ্ছে স্টেট মানে একটা রাষ্ট্র, একটা রাষ্ট্র মানে কি ধরনের অধ্যাদেশ বা কি ধরনের পরিচালনার জন্য আমরা এখানে কোনটা নিতে পারি? এখানে আছে ল, কোর্ট আছে, এক্সিকিউটিভ আছে এন্ড পার্লামেন্ট আছে, কোনটা হবে এখানে? এই সম্পর্কটা
অ্যানালজির ক্ষেত্রে যদি আমি দুইটা ভাবে রিলেট করতে পারি, দেখো এই সম্পর্কটা যদি আমি বলি যে ইউনাইটেড নেশনসের জাতিসংঘের একটা সংস্থা হচ্ছে কি সিকিউরিটি কাউন্সিল, মানে কি নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ আমার হচ্ছে একটা ইউনাইটেড জাতিসংঘের একটা অংশ। আর তোমার কথা ধরে যদি আমি বলি স্টেট, একটা রাষ্ট্রের পার্লামেন্ট একটা অংশ, তাহলে পার্লামেন্টে সেখানে কি করে একটা স্টেট, মানে ওইখানে তারা বিবন্ধনই করে। কিন্তু কিন্তু হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তোমাদের দুইটা আমি দেখতেছি তোমরা এই দুইটা আনসার করতেছো, অর্থাৎ সি অথবা কি ডি, অথবা সি অথবা কি ডি, এই দুইটা ক্রস, এই দুইটা ক্রস। এখন এক্সিকিউটিভ আর হচ্ছে কি পার্লামেন্ট। আচ্ছা, এখন পার্লামেন্টে ক্ষেত্রে যদি আমি কথাটা ধরি যে পার্লামেন্ট হচ্ছে একটা স্টেটের অংশ, ওকে। কিন্তু এখান থেকে সব অনেক কিছু হয়, মানে অনেক কিছু সবাই মিলে একটা আলোচনা করে। বাট এক্সিকিউটিভ জিনিসটা যেটা, মানে এখানে দুইটা লজিক দেওয়া যায়, বাট সিমিলার কাইন্ড অফ, মানে দুইটাই প্রায় সেম, ঠিক আছে, দুইটাই সেম। মানে একটা হরহামেশা একটা প্রশ্ন দিয়ে দিচ্ছে। এক্সিকিউটিভ মানে হচ্ছে নির্বাহী, যেখানে মানে বিভিন্ন অধ্যাদেশ জারি করা হয়, বিভিন্ন ধরনের নতুন ব্যবস্থাপনা দেওয়া হয়, এবং একটা রাষ্ট্রের যে ক্ষমতা বা একটা রাষ্ট্রের যে অধ্যাদেশ সেটা এক্সিকিউটিভ থেকে আসে, মানে এক্সিকিউটিভ যেটা নির্বাহী আমরা বলতে পারি, এখান থেকে আসে। তো ওই সূত্র ধরে এখানে আনসার হইতে পারে কোনটা, সি নাম্বারটা। কোনটা বলতো, সি নাম্বারটা, ঠিক আছে, সি নাম্বারটা। সি নাম্বারটা এখানে এক্সিকিউটিভ হিসেবে তোমার সি নাম্বার আসতে পারে। বাট এটা বলা যায় 50% কোয়েশ্চেনের এটা আর কি টাইপটা, বুঝছো, মানে এদিকে যাবো না ওদিকে যাবো, এদিকে যাবো না এদিকে যাবো, মানে কোন জিনিসটা এখানে করা যায়। দুই দিকেই তুমি যদি ফোকাস করো আনসার দুইটাই হয় এখানে, মানে পার্লামেন্টও তুমি দিতে পারো এক হিসেবে, আবার এক্সিকিউটিভ হিসেবে দিতে পারো। ওকে, তবে এখানে এক্সিকিউটিভটা একটু বেশি নিতে পারো। এক্সিকিউটিভ থেকে তোমার হচ্ছে যতগুলো প্রশ্ন এখানে দেখছি আমি, এবং গাটিগুটি দেখছি যে এক্সিকিউটিভ তার উত্তর হিসেবে তারা নিয়ে নিয়েছিল, এক্সিকিউটিভ হিসেবে তারা উত্তরটা নিয়েছিল, বুঝছো, পার্লামেন্টে নেয় নাই, এক্সিকিউটিভ হিসেবেই তারা উত্তরটা নিয়েছিল। মানে অধ্যাদেশ জারি বা অধ্যাদেশ অনুসারে তারা এক্সিকিউটিভটাকেই তারা করছে, বুঝছো, বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমার এক্সিকিউটিভটাকেই মেনশন করছে তারা। তো ওই উত্তর হিসেবে আমরা সিটাকেই ফলো করছিলাম, কেমন, এবং তারা ওই উত্তরটা ওটাই নিয়েছিল। চলো পরবর্তীতে যাই। এখন দেখো বি সদৃশ্য মানে কি, মানে ওয়ান কাইন্ড অফ ওড ওয়ার্ডের মতো, ঠিক আছে। বি সদৃশ্য, বি সদৃশ্য, দেখো এখানে একটু খেয়াল করো, বলতেছে প্রদত্ত বিকল্প থেকে বি সদৃশ্য শব্দটি বের করো। বি সদৃশ্য একটু খেয়াল করো তো, এখানে একটু খেয়াল করো, স্ট্রং, স্ট্রংগেস্ট, তাহলে এটা হচ্ছে পজিটিভ, এটা কি বলতো, এটা হচ্ছে আমার কি পজিটিভ, আর এটা হচ্ছে কি আমার সুপারলেটিভ, এটা কি বলতো, এটা হচ্ছে আমার সুপারলেটিভ। আচ্ছা, ব্যাড এটা পজিটিভ, ওর্স এটা কম্পারেটিভ, গুড মানে পজিটিভ, বেটার মানে কম্পারেটিভ, উইক মানে পজিটিভ, এটা মানে কি কম্পারেটিভ। তাহলে এখন এই যে তোমাদেরকে একটা কথা বলছিলাম ওড ওয়ার্ড, এই যে ওড ওয়ার্ডটাই হচ্ছে মূলত এই যে এই প্রশ্নটা হচ্ছে ওড ওয়ার্ড, বুঝছো, এই প্রশ্নটা কি ওড ওয়ার্ড। দেখো এই প্রশ্নটা একটু খেয়াল করো, তাহলে এখানে সঠিক উত্তর হিসেবে কোনটা নিতেছি, সেটা হচ্ছে আমাদের এ নাম্বারটা। এ নাম্বারটা কেন সঠিক উত্তর হয়েছে বলো তো, কেন হয়েছে, কারণ এই যে এই শব্দটার সাথে এটা সম্পর্ক, এটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে এটার সম্পর্ক, অর্থাৎ সিবিডি, এই তিনটা সিমিলার কাইন্ড অফ, মানে সিমিলার একদম সমশ্রেণীভুক্ত বলা যায়, ঠিক আছে। কারণ পজিটিভ কম্পারেটিভ, পজিটিভ কম্পারেটিভ, পজিটিভ কম্পারেটিভ, বাট একটা পজিটিভ একটা সুপারলেটিভ, তার মানে এটা ভিন্ন হয়ে গেছে। তাই সঠিক উত্তর কোনটা, তোমরা একটু কষ্ট করে আনসারগুলো দিবে আমাকে, ঠিক আছে। সঠিক উত্তর কোনটা, সেটা হচ্ছে এ নাম্বারটা। আরো কিছু কোয়েশ্চেন আছে খুব ইম্পর্টেন্ট, ভাইটাল, চলো একটু এদিকে দেখাই। প্রদত্ত বিকল্প থেকে বি সদৃশ্য শব্দটি বের করো, একটু ঝটপট আনসার করবা। প্রদত্ত বিকল্প থেকে বি সদৃশ্য শব্দটি বের করো, এটা ওয়ার্ড। আচ্ছা, লজিক্যাল, অবজেক্টিভ, ইগনোরেন্ট, আর হচ্ছে রেশনাল, মানে কোনটা হবে। দেখো লজিক্যাল জিনিসটা, অবজেক্টিভ জিনিসটা, আর রেশনাল জিনিসটা, এটা যৌক্তিক কোন একটা জিনিসকে লজিক অনুযায়ী আমি নিতে পারো, মানে বস্তুগত, এই অবজেক্টিভ মানে বস্তুগত, লজিক্যাল মানে যৌক্তিক, ঠিক আছে। তো ওই হিসাবে আমরা এই তিনটাকে সিমিলার মনে করতে পারি, এই যে রেশনাল। কিন্তু এখানে একটা জিনিস, ইগনোরেন্ট যে শব্দটা আছে এটা অজ্ঞ, হ্যাঁ। তো এই ইগনোরেন্ট শব্দটা না আমরা এটার সাথে কিন্তু অ্যাটাচ করতে পারি না, লজিক্যাল, অবজেক্টিভ, রেশনাল সাথে সম্পর্ক তো করতে পারি না। তার মানে এরা নিজেরা সিমিলার, অর্থটা জানতে হবে, অর্থ না জানলে খুবই সমস্যা হয়ে যাবে।
আচ্ছা ইয়েস, এটা সঠিক উত্তর হিসেবে আমরা নিলাম সি নাম্বারটা, ঠিক আছে, অর্থগতভাবে আমরা এটা দেখব। দেন দেখো পরবর্তীতে আরেকটা আছে, এটা লাস্ট মানে 20 থেকে দেখো, এই যে তোমাদেরকে বলছিলাম না যে এখানে কোনো কিছু লেখা নাই, এই 7 নাম্বার দিছে, বাট এখানে কোনো কিছু লেখা নাই, কোনো কিছু কি নাই, লেখা নাই। কিন্তু লেখা না থাকা সত্ত্বেও তোমাকে কিন্তু উপরে বলে দিচ্ছে প্রদত্ত বিকল্প থেকে 20 সদৃশ শব্দটি বের করো। তার মানে এখানে অ্যাপটিটিউড, তারপর হচ্ছে প্রোফেসেন্টি, তারপর হচ্ছে ট্যালেন্ট আর ইমপার্শিয়াল, এখানে কোনটা, মানে এখানে কোনটা 20 সদৃশ। এই শব্দটা যদি আমরা ধরি প্রোফেসেন্টি, তারপর হচ্ছে ট্যালেন্ট আর হচ্ছে ইমপার্শিয়াল, এখানে কোনটা হবে বলো তো? 7 নাম্বারটা, নাম্বার 7, এখানে কোনটা হবে নাম্বার 7? সহজে ডি নাম্বারটা সঠিক উত্তর কোনটা? ইমপার্শিয়াল। আচ্ছা ইমপার্শিয়াল কেন দিবা, মানে উত্তরটা কেন দিবা? তাহলে আমাদের যদি আমরা আইকিউতে ভালো করতে চাই তাহলে আমাদের অ্যানালজি আর ওয়ার্ডওয়ার্ডটা এই যে 23-24 সেশনে একটু কঠিন আসছিল, মানে অর্থ অনুসারে আসছিল, বাট ওয়ার্ডওয়ার্ডটা আরও একটু সিম্পলভাবে হয়। কেমন সিম্পলভাবে হয়? তো অ্যানালজি আর ওয়ার্ডওয়ার্ডগুলা তোমরা হচ্ছে প্রিভিয়াসের কোয়েশ্চেনগুলোই পড়ে যাবা, আর কিছু করবে না, টেনশন করবে না, ঠিক আছে? মানে যেটা পারো না ওইখানে বেশি বেশি মাথা করবে না, চিলমোটে থাকার চেষ্টা করবা। কেমন? অ্যানালজি অনেকগুলো আছে, পড়তে যায় দেখা যাচ্ছে মানে একদম অবস্থা খুবই খারাপ, ওইটাই স্কিপ করে পড়ে যাও, এরকম ব্রেনকে সবসময় একটু ঠান্ডা রাখবা আর কি। তাহলে সঠিক উত্তর এখানে কোনটা? ইমপার্শিয়াল। তাহলে অ্যাপটিটিউড, প্রোফেসেন্টি, ঠিক আছে, তারপর হচ্ছে ট্যালেন্ট, এইগুলো একই অর্থ বোঝাচ্ছে, মানে একই অর্থ দক্ষ, মানে এই অর্থগুলা এখানে বোঝাচ্ছে। সো আমরা ওটা নিব না। কেমন? আচ্ছা তাহলে বুঝছো ইমপার্শিয়াল এটা দ্বিপাক্ষিক, আর এইগুলো হচ্ছে তোমার একটা ট্যালেন্ট বোঝাচ্ছে, দক্ষ বোঝাচ্ছে, যোগ্য বোঝাচ্ছে, যেগুলা একটা মানুষের একটা কিসের সাথে সম্পর্কিত, একটা গুণের সাথে সম্পর্কিত, ঠিক আছে? এই তিনটা একটা মানুষের গুণ, একটা গুণের সাথে সম্পর্কিত। বাট দ্বিপাক্ষিক জিনিসটা, ইমপার্শিয়াল জিনিসটা কিন্তু একটা গুণ না, ঠিক আছে? মানে নিরপেক্ষ, যেটা আমি বলি, সরি, নিরপেক্ষ, ঠিক আছে, নিরপেক্ষ। এটা কোনো গুণের জিনিসটা বোঝাচ্ছে না, নিজের ব্যক্তিগত কোনো গুণ না, এটা মূলত আছে আরো ভেজাল। নিরপেক্ষ থাকলে ভেজাল না? দেখো এখানে কি বলছে, প্রদত্ত শব্দটির বর্ণগুলা, এটা খুব ভালোভাবে একটু খেয়াল করবা। প্রদত্ত শব্দটির বর্ণগুলো ব্যবহার করে কোন শব্দটি গঠন করা যায়, এই প্রশ্নটা কি বুঝছো? যদি বুঝতে থাকো আনসার করো দেখি। তোমরা যদি প্রশ্ন ব্যাংক পড়ে থাকো আনসার করতে পারো, বাট একটু বুঝে আনসার করো, একটু বুঝে আনসার করো। এখানে সঠিক উত্তরটা কি হইতে পারে? এটা কি হতে? ইন্টারন্যাশনাল, এটা সব বড় হাতে থাকবে। এখন কেন বড় হাতের হয় জানো? কারণ সবসময় আমরা ছোট হাতের, প্রথমটা বড় হাতের দিই, বাকি বলা ছোট হাতের দিয়ে আমরা শিখে ফেলছি। তো ওনারা বড় হাতের অক্ষরটা কেন দিয়েছে জানো? হুট করে যখন তুমি বড় হাতের অক্ষরগুলো দেখো তখন কিন্তু একটু কেমন জানি একটু অন্যরকম লাগে, ঠিক না? যেন তুমি ভুল করো। বাট যারা সত্যিকার অর্থে ট্যালেন্ট এবং তারা চোখের দৃষ্টি বলো বা ওই জিনিসটাকে খাপ খাওয়াতে পারে, তারা মানে খুব দ্রুতই বুঝতে পারবে এইটা জিনিসটা কি। হ্যাঁ, খুব দ্রুতই বুঝতে পারবে। আচ্ছা এখন এখানে যে শব্দটা আছে, এখানে যতগুলা লেটার আছে, এই লেটার দ্বারা এখানে কোনটা আমার সংগঠিত হয় না, ওটি উত্তর। মানে 20 সদৃশ্য বলতেছে না, কোনটা গঠন করা যায়। এখন অ্যাকচুয়াল কথাটা যদি আমি বলি, এ একটু ক্লিয়ার করে দিই। এখানে কি এ আছে না? এই যে আছে, ওকে, নিতে পারবো। সি, এখানে কি সি আছে? দেখো তো, মানে এখানে সি কি ধরো হচ্ছে, এখানে সি কি আছে নাই, তো এখানে তো সি তো নাই, তার মানে এটা নিতে পারবো না। কথাটাকে বুঝো, এই শব্দটা যে আমার বানানটা হইছে, এই শব্দের বানানে যতগুলা লেটার আছে ওই লেটারগুলা যদি এখানে থাকে তাহলে সেটা উত্তর হবে। আর যদি এখানে যে বানানটা হইছে ওই বানানে এই লেটারটা এখানে যদি না থাকে তাহলে ওকে নিতে পারবো না। কথা বুঝছো? এটাই বলছে। তাহলে এটা শেষ। এল আছে, দেখো তো এল আছে কিনা, এল এখানে আছে কিনা? অবশ্যই এল আছে, এখানে আছে। এ এখানে আছে কিনা? এই যে আছে। টি এখানে আছে কিনা? দেখো তো, এই যে আছে। আই এখানে আছে কিনা? আই তো অবশ্যই থাকার কথা, এই যে আই আছে। এন আছে কিনা? এখানে দেখো তো, এই যে আছে। আবার ও, এই যে ও আছে। তার মানে এই যে বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। এইখানে এই যে বি নাম্বারের মধ্যে যে বর্ণগুলা আছে, যে লেটারগুলো আছে, প্রত্যেকটা লেটার আমার এই জায়গাতে আছে, তার মানে আমার এই সঠিক উত্তর। আর বাকি যেগুলো অর্নামেন্ট বলো, রিটার্ন বলো, এখানে সি এবং ডির যারা বানানটা হয়েছে, কোন একটা লেটার এখানে নাই, মানে বর্ণটা মিস্টেক হয়ে গেছে। এটা প্রশ্ন কি বুঝছো? প্রশ্ন বুঝছো তো? তাহলে এইটা আর কি, যে এখানে
যেটা আনসার হবে সেটা মূলত এটার সাথে অ্যাটাচ থাকতে হবে, ওই বর্ণগুলো এখানে থাকতে হবে, যদি না থাকে আনসার হবে না, ওটা হবে না। ঠিক আছে, সবাইকে বুঝছো 100%? একটু ব্যাখ্যা জানাও তো এটা বুঝছো কিনা, এটা বুঝছো? যদি বুঝে থাকো এই উত্তরটা করো দেখি। এখানে কি বলছে যে এই শব্দটা সাথে এখানে কোনটা রিলেশন আছে, মানে কোন শব্দটা এটার সাথে অ্যাটাচ আছে। তাহলে এখানে প্রথমটাই আসি, এ। এখানে দেখো তো এখানে এ আছে, এখানে এ, এখানেও আছে পি, এখানেও পি আছে, এখানেও পি আছে, ওকে। এখানে ই আছে, দেখো তো ই আছে, এখানে কি এ আছে। এই যে এখানে বলতেছে যে প্রদত্ত শব্দটি বর্ণগুলো ব্যবহার করে কোন শব্দটি গঠন করা যায়, মানে যাবে। এখানে এই যে ই, এখানে ই আছে, বাট এখানে এ তো নাই, তার মানে এটা এই বর্ণটা এটার সাথে সম্পর্ক নাই, বাদ। আচ্ছা, এই পেনশন শব্দটা পি এখানে আছে, আবার ই এখানে তো ইও আছে, এনটা আছে, দেখো তো এনও আছে, এসটাও আছে, আইও আছে, ও আছে, এনও আছে। তার মানে আমার সঠিক উত্তর হিসেবে আমরা কোনটা নিব? এই যে বি নাম্বারটা। 9 কোনটা? সেটা হচ্ছে এই বি নাম্বারটা, বুঝছো? এই যে শব্দটা, মানে বি নাম্বার বলতে এখানে সি আর কি দিয়ে দিছে, একটু উল্টাপাল্টা হয়েছে আর কি। এই যে এই শব্দটা PNSION, এটা কেমন? ঠিক আছে, তাহলে এইগুলা নিয়ে আমাদের অনেকে হয়তো জানো, হয়তো অনেকে বুঝো, বা সত্যি কথা বলতে জিনিসটা খুবই সিম্পল। জাস্ট তুমি একটু খেয়াল করবা যে এখানে যে এই যে শব্দটা হয়েছে এটার সাথে কোন শব্দটা সম্পর্ক আছে, মানে এই বানানের সাথে যতগুলো লেটার এখানে কোনটাতে আছে, যেটাতে সবগুলো মেনটেন করবে ওটাই উত্তর হবে, আর যেগুলো মানে মেনটেন করবে না সেটা উত্তর হবে না। শেষ? ওকে, ডান। চলো পরবর্তী একটা কোশ্চেনে চাই। এখানে বলতেছে যে প্রদত্ত শব্দের সমার্থক শব্দটি বাছাই করো। 2023-24 সেশনে আইকিউ থেকে প্রশ্নগুলো কঠিন হওয়া সত্ত্বেও, মানে অর্থবোধ হওয়া সত্ত্বেও আমাদের স্টুডেন্টগুলো 18-17 পাইছে, কারণ তাদেরকে ভোকাবুলারিগুলা ওই যে বলছিলাম তোমাদের যে কথাগুলো বলতেছি সিমিলার কথা ওদেরও বলছিলাম। তার মানে তারা যেহেতু পাইছে তাহলে তোমরাও পারবা। প্রিভিয়াসের কোশ্চেনে পড়তে বলছি না, এখন হঠাৎ করে হুট করে এসে তুমি যদি আমাকে বলো ভাই এখান থেকে 100% কমন আসবে, আমি কি আসলে 100% তোমাকে মানে কথাটা কেন দিব? মানে এটা কি দেওয়া যায় আসলে? কখন না তো, মানে কোন জায়গা থেকে প্রশ্ন করে, তার ব্রেন আর আমার ব্রেন তো মানে সেম হবে না, ঠিক না? উনি কোন জায়গা থেকে প্রশ্ন করে, বাট আমরা এতটুকু বুঝতে পারি যে না এখান থেকে প্রশ্ন আসবে, ওইখান থেকে আসে, বাট আমি তোমাকে কথা দিতে পারবো না যে 100% এই প্রশ্নে আসবে, মানে ওইখান থেকে আসে। ঠিক আছে, জিনিসটা এরকম। যেমন ধরো হচ্ছে আমি গত সেশনে তোমাদের মতো ক্লাস করাইছি, তাদেরকে বলছিলাম তোমরা প্রিভিয়াসের কোশ্চেন পড়ে যাবা, বিসিএস পড়বা, অ্যাডমিশন পড়বা, ভালো করে পড়ে যাও, কমন পাই গেছে। তারা 17-18 পাইছে, লতে পড়াশোনা করতেছে, ইকোনমিক্সে পড়াশোনা করতেছে, আয়ার নিয়ে পড়াশোনা করতেছে, তো তোমরাও পারবা, সেম কথাই বলতেছি। ঠিক আছে, শুধু সময়টা চেঞ্জ হয়েছে আর সবকিছু ঠিকঠাক। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা দিছ? সঠিক উত্তর সবাই দিয়ে দিচ্ছে অলরেডি। আচ্ছা, অ্যাবান্ডন শব্দ হবে, হ্যাঁ এটা সঠিক উত্তর যেটা হবে, অর্থাৎ ফরসেক। হ্যাঁ, অ্যাবান্ডনকে কি উত্তর করছো? আচ্ছা, ওকে। দেখো এখানে ফরসেক মানে কি পরিত্যাগ করা, মানে বলতে সমার্থক শব্দ বলছে, কি বলছে? সমার্থক শব্দ। এখন এই যে ফরসেক শব্দটার সাথে সমার্থক শব্দ হিসেবে আমরা মিট কথা নিতে পারবো না, অ্যাবান্ডন কথা নিতে পারি। ঠিক আছে, অ্যাবান্ডন কথাটা আমরা নিতে পারি, অ্যাবান্ডন। ঠিক আছে, বি নাম্বারটা হচ্ছে এখানে কি সঠিক উত্তর হিসেবে কাজ করতেছে, মানে কি ত্যাগ করা, ত্যাগ করা। কেমন? এটা হচ্ছে কি বলতো? ত্যাগ করা। ওকে, চলো পরবর্তী ক্লাসে একটু যাই, পরবর্তী ইয়েতে যাই। দেখো জেন্টেল, কি বলছে? জেন্টেল, তাই না? লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, লেডিসটা সবার আগে থাকে, লেডিস অ্যান্ড জেন্টেলম্যান। তাহলে আমরা তখন কি বলি? যে মানে ভালো একটা কথা বলি আর কি, তাকে খুব সুন্দরভাবে তার নেরেট করতেছে। জেন্টেল কথার সাথে এখানে কোনটা আমার হচ্ছে স্যানোনিম আছে, যেমন ফিরুসিয়াস, তারপর হচ্ছে আগলি, নাইস, রেস্টলেস, এখানে কোনটা? এখানে কোনটা হবে? অবশ্যই এই জেন্টের সাথে কোনটা হবে বলো? নাইস। ঠিক আছে, কি হবে? নাইস হবে। তাহলে সঠিক উত্তর হিসেবে আমরা কোনটা নিতে পারি? সেটা হচ্ছে আমার এই নাইস শব্দটা, কারণ বাকিগুলো হবে না। ঠিক আছে, বাকিগুলো হবে না। ডান, নাইস শব্দটা এর সঠিক উত্তর হবে কোনটা? এই সি নাম্বারটা। তারপর দেখো এখানে কি বলছে, এই যে সম্পর্ক। সম্পর্ক, যদি কেউ সম্পর্ক না পারো তাহলে অবস্থা খুবই খারাপ। সম্পর্ক পারতে হবে। ঠিক আছে, সম্পর্ক অবশ্যই পারতে হবে, সম্পর্ক পারতে হবে। কেমন? আমরা প্রত্যেকেই এই সম্পর্কটা জিনিসটা জানি, এবং এই সম্পর্ক জিনিসটা যখন ভর্তি পরীক্ষা আসে, যখন পরীক্ষা আসে তখন জানি না, তখন আর এক বিপদ।
এই উত্তরটাকে এভাবে হবে, একটু খেয়াল করো তো। বলতেছে যে এ হলো বি এর পুত্র। এখন সত্যিকার কথা বলতে তোমাদের যখন এই ব্লাড রিলেশন থেকে প্রশ্ন আসবে তখন তুমি আমার এই টেকনিকটা ফলো করবে। আমি যেটা করছিলাম সেটা কি, এ হলো বি এর পুত্র। এখন এ হলো বি এর পুত্র, প্রত্যেকের পরিচয়টা তুমি দিয়ে দাও। এখানে বি লিখলাম, আর কে কে আছে, সি আছে, আর কে আছে, ডি। ওকে, প্রত্যেকের পরিচয়টা তুমি লিখে ফেলবা ছোট করে, তোমার খাতার মধ্যে পরিচয়টা লিখে ফেলবা সুন্দর করে। দেখো, এ হলো বি এর পুত্র। কার পুত্র? বি এর পুত্র। পুত্রটা কে? এই যে এ, তার মানে এ হচ্ছে এখানে পুত্র। লিখো, ঠিক আছে? মানে তুমি সম্পর্কটা আগে মিলাই নিবা। পুত্রটাকে এ, আচ্ছা, তার মানে যদি সে পুত্র হয়, যদি বি এর পুত্র এ হয়, তাহলে হয়তো তাহলে বি হয় হচ্ছে মা, নয়তো ধর হচ্ছে বাবা। কথা কি বুঝছো? এই বিটা হয় মা হইতে পারে, নয়তো বাবা হইতে পারে। মানে এখানে তো বলে নাই যে মা বাবা, বলে নাই তো। আচ্ছা, পরিচয়টা শেষ। ওকে, এখন বলতেছে সি হলো ডি এর কন্যা। আচ্ছা, সি টাকারা, তাহলে সি হলো কন্যা। তাহলে আমি সি পরিচয়টা দিই, সেটা হচ্ছে কি বলতো, সি হলো এখানে কন্যা। সি হলো এখানে কন্যা। তোমরা আনসার পারো আমি জানি, বাট টেকনিকটা একটু বোঝার চেষ্টা করো। সি হলো এখানে কন্যা, কারণ সি হলো ডি এর কন্যা। কার কন্যা? ডি এর কন্যা। কে কন্যা? এ সি, তাহলে নাম দিলাম সে কন্যা। এখন ডি এর কন্যা যেহেতু, তাহলে ডি হয়তো বা ধরে নিলাম হয়তো মা, হয়তো হচ্ছে বাবা। পরিচয়টা শেষ। প্রথম সিদ্ধান্ত হচ্ছে আমার পরিচয়টা জানতে হবে। প্রথম সিদ্ধান্ত যে পরিচয় পর্বটা শেষ করব, তারপরে বাকি কাজ করব, আগে পরিচয়। ওকে, এখন প্রশ্ন, ডি হলো বি এর কন্যা। এখন কি বলছে দেখো, এই যে ডিটা হইল এই বি এর কন্যা, একটু বুঝো। এখন এই যে আমার ডিটা হইল বি এর কন্যা, তার মানে এইটাও একটা কি কন্যা, মানে কি এটা মেয়ে। এখন এটা কি হয়ে গেল? মেয়ে হয়ে গেল। কার মেয়ে হয়েছে বলতো? এই যে বি এর মেয়ে হয়েছে এটা, ঠিক আছে? মানে বি এর কন্যা কারা? ডি। তার মানে বি এর কন্যা এখন কারা? ডি হয়ে গেছে। ডিটা এখন মেয়ে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে সি এর সাথে এ এর সম্পর্ক কি? ওরে বাবা, কি একটা অবস্থা! মানে দুনিয়া যত প্যাস, বুঝছো? দুনিয়া যত প্যাস, এই প্যাস কোশ্চেন আর কি। তাহলে এখানে সি এর সাথে এর সম্পর্কটা কি? বাগ্নে না? বাগ্নে কেন হয়েছে বুঝছো? তাহলে এর সাথে আমার ডি এর সম্পর্ক কি? ভাই বোন, বুঝছো? ভাই বোন। এই মহিলাটা হচ্ছে বা এই পুরুষটা হচ্ছে তার একটা ছেলে একটা মেয়ে। এই যে এটা হচ্ছে তার ছেলে, আর এই পুরুষের বা এই মহিলার মেয়ে হচ্ছে আমার ডিটা। এখন এই মহিলার যে মানে গ্যান্ডা, মানে বাচ্চা বা বাবু, হ্যাঁ, যে বাবুটা, ওইটা হইতেছে তার সাথে সম্পর্ক কি? ভাগ্নে সম্পর্ক, বুঝছো? মানে কি তোমরা কি বুঝছো কাহিনীটা নাকি বুঝো না? আমাকে একটু বলো তো, একটু কষ্ট করে বলো তো। মানে তোমরা যখন হচ্ছে এরকম প্রশ্নগুলো আসবে, তোমরা কি করবা? প্রত্যেকের সাথে সম্পর্কটা আগে মিলাই নিবা। মানে আর প্রথম চান্সেই আনসার করতে যায় না। যখন তুমি প্রশ্নটা পাবা হাতের মধ্যে, তখন প্রথমেই আনসার করতে চায় না, কারণ এখানে সময় তোমার লাগবে। মানে এই জিনিসটা ভাবতে গেলে কিন্তু সময় লাগবে, ঠিক আছে? আর ওই সময়টা তো তখন দেওয়ার দরকার নেই। তুমি আর বাকি প্রশ্নগুলো শেষ করে তুমি এখানে এসে তুমি কাটাকাটি করবা, কিন্তু এখানে সময় নষ্ট করো না, কেমন? এখানে সময় নষ্ট করবে না। যেটাতে দেখবা যে লেন্থি কোশ্চেন অনেক বড়, সেখানে সময় নষ্ট না করে পরবর্তী প্রশ্ন তুমি চলে যাবা। পরবর্তী প্রশ্নটা শেষ করে তোমার যখন সময় থাকবে তখন তুমি এখানে এসে দেখা করবে এই প্রশ্নের সাথে, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, আবার বুঝাই দেন। তোমরা এই জিনিসটা বুঝো, RLTN, এই জিনিসটা বুঝো, কেমন? আবার এই জিনিসটাও ঠিকঠাকভাবে বুঝো, এটাগুলো কি বোঝায়। আবার এই জিনিসটাও বুঝো, হ্যাঁ? তাহলে আবার এই সম্পর্ক যখন আমরা পরীক্ষার জন্য, এখন তো ভালো কিছু, এখন তো ভালো জিনিস, তো ভালো জিনিসটা বুঝতেছো না। আচ্ছা, ওকে, আমি একটু তাহলে দেখো জিনিসটা আবার একবার বুঝান কুচি করে। আচ্ছা, আবার বুঝাচ্ছি, দেখো একটু খেয়াল করো। ওকে, একটু, হ্যাঁ, ডান। চলো আবার বুঝাই তাহলে। দেখো, বুঝো নাই না? এটা এসে বুঝাই ছাড়বো। একটু ফোকাস দেবে দিকে, কোনো কথা বলবো না, চুপ, একদম চুপ, এদিকে খেয়াল করো। আমি প্রথমত পরিচয় পর্বটা শেষ করব। ওকে, কিসের পর্ব শেষ করব? পরিচয় পর্বটা শেষ করব, ঠিক আছে? ওকে, এদিকে খেয়াল করো। ভাই কি লিখছেন এগুলা বুঝি নাই তো, মাথার উপর দিয়ে গেছে। দেখো, সম্পর্ক বদলে যায় একটি পলকে, এই কথাটা আসলে মিথ্যা না, সত্যি কথা, কেমন? দেখো, এটা দেখো, এখন বুঝবা।
এ হলো বি এর পুত্র। দেখো এ হলো কার পুত্র, কার পুত্র বলো, বি এর পুত্র। তাহলে বি এর পুত্র নাম কি, এ। তাহলে এ এখানে পুত্র, এখানে এ হচ্ছে এখানে কি পুত্র, বুঝো। এ হলো বি এর পুত্র, মানে এটা হচ্ছে আমার পুত্র, ঠিক আছে। আর বি হবে হয় মা নয়তো ধরো বাবা, ঠিক আছে। মানে বি এর নাম যদি আমি মা ধরি বা বাবা ধরি, তার পুত্রটা হচ্ছে এ, ওকে। সি হলো ডি এর কন্যা, এই সিটা হলো, সি হলো ডি এর কন্যা। আচ্ছা আমি ধরো এটা মুছে দিলাম, এটা ডিটা মুছে দিলাম, ধরো কি আসে দেখো তো, সি হলো কন্যা, কথা কি বুঝছো? আচ্ছা এখানে আমি বি এর মুছে দিলাম, এ হলো পুত্র, কথা কি বুঝছো? এ হলো পুত্র, তার মানে পুত্র লিখছি। সি হলো কন্যা, এটা মুছে দিলাম, সি হলো কি কন্যা, তাহলে সি তে কন্যা লিখি আমরা, কন্যা এমনি বোঝা যায় কন্যা, ঠিক আছে। কার কন্যা বলতো, ডি এর কন্যা। তাহলে ডিটা হচ্ছে আমার হয় মা নয়তো কি বাবা। এদিকে মনোযোগ দাও তাহলে বুঝতে পারবা, মা অথবা কি বাবা, ওকে। এখন প্রশ্ন করতেছে ডি হলো, এই যে ডিটা, এই ডি হলো বি এর, দেখো ডি হলো বি এর কন্যা, মানে এই ডিটা বি এর কন্যা। এই যে বি আছে যিনি, বি এর কন্যা হচ্ছে কারা, ডি। তার মানে এই বিটা এখন সত্যি সত্যি মা, আর এই বি এর কন্যার নামই হচ্ছে আমার ডিটা, তার মানে এটা মেয়ে। এটা হয়ে গেল কি বলতো, মেয়ে হয়ে গেল, বুঝছো। এই বি এর মেয়ে কারা, ডি। এখন এই যে বি যিনি ছিলেন, উনার এখানে একটা ছেলে একটা মেয়ে আছে, উনার ছেলে হচ্ছে এ, উনার মেয়ে হচ্ছে এখানে ডি, ঠিক আছে। এখন ধরো আমি আছি, কেমন, ধরো আমি আছি, এখন এখন যদি এই ইনু যদি আমার মা হয়, হ্যাঁ উনি যদি আমার মা হয়, আর আমার বোন, যে আমার বোনের যে এটা হবে মানে ছেলে বা মেয়ে, সেটা আমার সম্পর্কে কি হবে, বাগ্নি হবে না, ঠিক আছে। বাগ্নি বা ভাগ্নি হবে আর কি, ছেলে হলে বাগ্নি হয়, মেয়ে হলে বাগ্নি হয়, ঠিক আছে। জিনিসটা এরকম। এজন্যে এই যে উনার যে মেয়েটা, এই সিটার সাথে এর সম্পর্ক হচ্ছে বাগ্নি সম্পর্ক, বুঝছো। এই বুঝছো, বুঝছো বুঝছো সবাইকে বুঝছো, মানে না বুঝা, যদি বুঝে থাকো হ করো, ঠিক আছে, বুঝছো তো। এখন যদি না বুঝো, সবাই বুঝার পর আবার খাবো, বুঝতে পারছি ভাই, এই তো সাবাস। এখন ধরো এখানে আমাকে দিয়ে যদি আমি বুঝাই, ধরো আমাকে দিয়ে যে আমি বুঝাই, তাহলে এইটা ধরো আমি, ধরো এটা তোমার জুয়েল ভাই, ধরো নাও এটা তোমার কি, ধরো জুয়েল ভাই, ধরো এটা ধরো আমার মা ধরলাম বা বাবা যাই হোক, আর এটা ধরো আমার বোন ধরলাম, আমাকে দিয়ে বুঝাই বোন ধরলাম, ঠিক আছে। তো আমার বোনের যে না সরি এটা না, এটা ধরো আমার বোন, আমার বোনের যে মেয়েটা, সেটা আমার সম্পর্কে কি হবে, বাগ্নি হবে না, এইটাই আর কি। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, গুড। মানে একটা জিনিস কি, যে তুমি একটু সময় নিয়ে বুঝবা তাহলে বুঝতে পারবা, বাট এর তাড়াহুড়া করলে সমস্যা, তাড়াহুড়া করলে বোঝা। এখন ডান, ওকে ওকে, পরবর্তী কোয়েশ্চেনে। এখন দেখো এই কোয়েশ্চেনটা সৎকথা থেকে আসছে, সারা জীবন মনে রাখবা, আমি এখন যা বলবো সারাটা জীবন মনে রাখবা, এই প্রশ্নটা সারাটা জীবন মনে রাখবা। দেখো এখানে বলতেছে যদি একটি সংখ্যার, আচ্ছা একটি সংখ্যার বলতে কি জানি না তো, আচ্ছা আমি ধরলাম, ধরি একটি সংখ্যা, হ্যাঁ কি বলতো এক্স, ওকে। একটি সংখ্যার যেখানে তুমি অন্তঃস্থ র দেখবা, আমরা গুণ সম্পর্ক দিব, তাহলে একটি সংখ্যার এই যে গুণ দিলাম কত পার্সেন্ট, 20% দিলাম, 20%, ওকে। 20% এর মান কত হয়েছে, 50, কত হয়েছে 50। এটা হচ্ছে আমার সমীকরণটা, খুব ভালোভাবে খেয়াল করো। যদি একটি সংখ্যার মানে এক্স এর 20% সংখ্যার যেহেতু বলছে, তাহলে গুণ সম্পর্ক হবে কত পার্সেন্ট, 20%, মান কত 50, ক্লিয়ার, ওকে। এই মানটাকে বের করি, আগে এক্স এর মানটা বের করি। এখানে কি বলতেছে, তাহলে এক্স গুণ 20% মানে কি, মানে 20/100, 20 কত 100, এখানে হচ্ছে কত আমার 50, ওকে। এখন দেখো আমি যদি একটু রিলেট করি, তাহলে এখানে কি পাবো আমরা, ধরো উপরের সাথে এটা গুণ হবে, তাহলে ধরো 20x ইকুয়াল এটার সাথে এটা গুণ দিয়ে দিলাম আমরা, তাহলে হচ্ছে আমার ধরো হচ্ছে এখানে 3টা শূন্য, হ্যাঁ। এখন x এর মানটা কি আসে, তাহলে এখানে ধরো হচ্ছে 5000, এখানে হচ্ছে আমার 20, তাই না। তাহলে এই শূন্য আর এই শূন্য ক্রস, তাহলে এই 2 500-এর ভিতরে কয়বার যায়, 250 বার যায়, কতবার, 250 বার। তার মানে
আমি এখানে x এর মান পাইলাম 250 250, ঠিক আছে। আচ্ছা, আমার কিন্তু অঙ্ক শেষ হয় না, তবে সংখ্যাটির কোনটা, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কত হয়েছে এখন x, তাহলে সংখ্যাটির, তাহলে 50 গুণ সংখ্যাটির 30% এর মান কত, তাহলে আমি এখানে 30% দিলাম, 30%, ওকে। তাহলে 250 গুণ 30% ডিভাইডেড বাই 100, ঠিক আছে, 100% মানে 100। আচ্ছা, এই শূন্য ক্রস, এটার সাথে ক্রস হলো, তাহলে 25 আর 3 গুণ করে কত হয় 75। ওকে, ক্লিয়ার ভাইয়া? F9 এর মিনিং কি? আল্লাহ রে আল্লাহ, বাবা তুমি এগুলো শিখতে আসছো, এগুলো জিজ্ঞাসা না আমাকে। F9 হয়েছে তোমাদের কি ছোট্ট করে কিছু লেখো না, সেগুলো আর কি। F9 মানে ফাইন, বুঝছো? আর টেনশন, ওটা টেনশন, মানে টেনশন, আর RLTN মানে রিলেশন। এগুলো পরীক্ষা আসবে না, এটা লিখো না, যে এটাও কি লিখছো নাকি? এটা লিখলে তো অদ্ভুত হয়ে যাবে। 75, ঠিক আছে, ক্লিয়ার? সবাই বুঝছো? আলহামদুলিল্লাহ, গুড, ভেরি গুড। তাহলে মনে রাখবা, একটি সংখ্যা যখন বলবে x ধরে নিবা, কত পার্সেন্ট, এইটার মাধ্যমে আরো 1000টা অঙ্ক করা যাবে। 20% মানে আমরা বলতে পারি x এর মানে গুণ কত পার্সেন্ট, 20%, মান কত 50, x 20% মানে কি, এক মানে 100 হবে। দেখো, পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100, 1 কত 100, বুঝছো? মানে পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100, তাহলে 20% মানে 20/100 ইকুয়াল 50, কাটাকাটি করে আমরা এই মানটা পাইছি, শেষ, ক্লিয়ার? এখন এটা কি, কোডিং এবং ডিকোডিং, এই টপিকটা হচ্ছে আমার কোডিং অ্যান্ড ডিকোডিং। এখন এই কোডিং অ্যান্ড ডিকোডিং থেকে প্রশ্নটা কেমন হয়, এটা কিন্তু একদমই সহজ, জানো, একদমই সহজ। ওই যে উল্টাপাল্টা, মানে উল্টাপাল্টা বলতে কি বোঝাচ্ছে, এখানে আমি শব্দটা লিখি, তোমাকে বলা হচ্ছে জিনিসটা যে দেখো BROCCOLI, তোমরা আবার এটা LI, হ্যাঁ, এটা আবার উচ্চারণ করতে যায় না, তাহলে কিন্তু আরেক কাহিনী হয়ে যাবে, ঠিক আছে? এরকম ভাবে লেখা আছে, এর কোড দিছে এইটা, মানে এখানে যে কোডটা আছে এর কোডটার নাম দিছে এইটা, সেম লিখবা, তুমি লিখো না, সেম লিখো, সমস্যা নাই। এটার মান দিছে তোমার হচ্ছে L, এটার মান দিছে ধরো O, তারপরে কি CO, এখানে R, এখানে হচ্ছে B। এখানে একটু খেয়াল করো তো, বলতেছে এই যে প্রথম বর্ণটা লাস্টে চলে গেছে, মানে এইটার প্রথম বর্ণ গেছে কোথায়, লাস্টে, আবার এই দ্বিতীয় বর্ণ গেছে এদিক থেকে, মানে জিনিসটা হচ্ছে একবার ওদিক থেকে যাবা আর একবার ওদিক থেকে আসবা, এরকম সম্পর্কটা, এরকম মানে উভমুখী বিক্রিয়া। ফিজিক্সের ভাষায় বা ধর হচ্ছে রসায়নের ভাষায় আমরা যখন কেমিস্ট্রি পড়ি তখন একে বলা হয় উভমুখী বিক্রিয়া, ঠিক আছে? মানে একবার এদিকে যাবা, ওই দিক থেকে আবার আসবা, জিনিসটা হচ্ছে এরকম। সবাই অলরেডি আনসার দিয়ে দিচ্ছ না? হ্যাঁ, অন্তঃস্থ র থাকলে গুণ দিবা, এই তো হয়ে গেছে। তো তাহলে এখানে শব্দটা কি আছে দেখো তো, এই যে RADAR, এই যে রাডার শব্দটা, আমি এই দিক থেকে যখন যাচ্ছি, সিমিলার যাচ্ছি, এখন ওদিক থেকে আসবো, আমি ওদিক থেকে আসবো, এখন ওদিক থেকে আমি কিন্তু ওদিক থেকে আসবো, তাহলে ওদিক থেকে কি আছে, প্রথমে R আছে, তারপর কি আছে A আছে, তারপর কি আছে D আছে, তারপরে A, তারপরে R, জিনিসটা এরকমই হয়েছে, দেখো। তাহলে এটার সূত্রটা হচ্ছে কি, এদিক থেকে তুমি গেছো, ওই সেম শব্দটাই আবার ওদিক থেকে আসবা, কাহিনী শেষ। SPINACH, এটা আমি লিখছি না, এখন আমি ওদিক থেকে আসবো, তাহলে H, তারপরে কি C, তারপরে কি A, তারপরে N, তারপরে কি I, তারপরে P, দেন S, এরকম, বুঝতে পারছো? তাহলে এই প্রশ্নগুলা হচ্ছে কোডিং এবং ডিকোডিং, এক দিক থেকে যাবা, ওই দিক থেকে আবার আসবা, মানে এই সম্পর্কটা যদি উপরে দেওয়া থাকে তবে, কেমন? সবাই পারছিলা? ওকে, এটা অনেক সহজ, বুঝতে তো অবশ্যই সহজ, 100% সহজ, ঠিক আছে? চলো পরবর্তীতে, এটা আবার কি দেখো, এটা কি আসছে, বলতেছে ক্যাপসিকামের দাম 100 টাকা থেকে নাকি 110 হবে, এখানে মেবি ক্যাপসিকামের দাম 110 টাকা থেকে 100 টাকা হয়েছে, দামের কত শতাংশ পরিবর্তন ঘটেছে, শতাংশ, পার্সেন্টেজ, কত শতাংশ পরিবর্তন হয়েছে,
বা ক্যালকুলেটর কোনগুলো নিয়ে যাবো, একদম সিম্পল ক্যালকুলেটর, একদম জেনারেল কি যে ক্যালকুলেটর এগুলো নিয়ে যাবা। বা এই কোয়েশ্চেন পেপারে রাফ করা যাবে না। কোয়েশ্চেন পেপারে রাফ করতে পারবা ছোট্ট করে একদম, মানে যে কোয়েশ্চেনটা তুমি হাতে পাবা যেটা দিবে ওই এমআর সেটা তো কিছুই করা যাবে না। ওই এমআরে একটা মানে 19-20 করা যাবে না উইথাউট এই বৃত্ত ভরাট করা ছাড়া, ঠিক আছে? তোমার যে প্রশ্ন দিবে ওই প্রশ্নের কোনো একটা জায়গায় চেপাই চাপাই একটু লিখবা ছোটো করে, বাট একটু বেশি বড় করে লিখলে কিন্তু সমস্যা, এটা করবা না। দেখো যদি কখনো এরকম প্রশ্ন আসে শতাংশ পরিবর্তন, এই কথাটা মনে রাখো, কি শতাংশ পরিবর্তন, শতাংশ পরিবর্তন যদি এই প্রশ্ন আসে তুমি সুন্দর করে এই উত্তরটা লিখবা যে ধরো হচ্ছে আমি লিখলাম পরিবর্তন, ধরো এখানে লিখলাম কি পরিবর্তন ইকুয়াল, এখানে লিখবা হচ্ছে পূর্ব মূল্য, এই সূত্রটা এটাই একটা সূত্র, পূর্ব মূল্য মাইনাস বর্তমান মূল্য, মানে পরবর্তী মূল্য আর কি, যেটা ধরে লিখতে পারো পরবর্তী মূল্য। আচ্ছা, আর এখানে লিখবা পূর্ব মূল্য, মানে পূর্ব মূল্য মাইনাস বর্তমান মূল্য যেটা এখন হয়েছে ডিভাইডেড বাই পূর্ব মূল্য। আচ্ছা, এখন দেখো পূর্ব মূল্য কত ছিল 110 ছিল, মাইনাস বর্তমান মূল্য কত 100 দিলাম, পূর্ব মূল্য কত ছিল 110, ঠিক আছে? 100 কত ছিল 10 ছিল, এখানে অলরেডি অনেকে আবার আনসার দিয়ে ফেলছে, সাবাস দিয়ে ফেলছে। আচ্ছা, যেহেতু এটা শতাংশে পরিবর্তনের কথাটা বলছে তাহলে অবশ্যই এখানে 100% দিতে হবে, 100%, কত 100% দিয়ে এখন তুমি তো এটা একদম বিজ্ঞানী হয়ে গেছো না যে আমি হচ্ছে দেখে সাথে পাওয়া যাবো, ক্যালকুলেটর ইউজ করতে হবে 100%, আমি নিজেও ক্যালকুলেটর ইউজ করবো এটাতে, কেমন মানে শর্টকাটে করার জন্য। তখন তুমি সুন্দর করে ধরো 110 থেকে 100 গেলে 10 থাকে, ডিভাইডেড বাই 110 গুণ হচ্ছে কত 100, তখন ওই ক্যালকুলেটরটা দিয়া 10কে 110 দ্বারা ভাগ করবা, ভাগ করে 100 দ্বারা গুণ করবা, যা আসে তাই, শেষ। সঠিক উত্তর কি ডি নাম্বারটা, ঠিক আছে? সঠিক উত্তর কোনটা ডি নাম্বারটা, এই তো 9.09%। যদি উত্তর আমার ক্যালকুলেশন করে এটাই আসে তাহলে এটাই উত্তর, তাহলে ক্যালকুলেটর নিয়ে যাবা, সিম্পল সাধারণ ক্যালকুলেটর যেটা একদম ওগুলো নিতে পারবা, ঠিক আছে? ওগুলো নিতে পারবা, কারণ গাণিতিক তুমি কি ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করবা নাকি এখানে? ওকে, দেন নেক্সট কোয়েশ্চেন, এই যে তোমাদের বললাম না যে সার্কেল থেকে মানে বৃত্ত থেকে অঙ্ক আসে, বৃত্ত থেকে, হ্যাঁ স্ট্রেট লাইন যেটা একটু পরে আসতেছি, স্ট্রেট লাইন যেটা আসতেছি, বৃত্ত থেকে আমার দুইটা জিনিস মাথায় রাখতে হবে, আমার বৃত্তের ক্ষেত্রফল সূত্র জানতে হবে। কিসের ক্ষেত্রফল? বৃত্তের ক্ষেত্রফল, বুঝছো? বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি? সেটা হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। আরেকটা সূত্র আছে বৃত্তের পরিধি, কি বলো? বৃত্তের পরিধি, হ্যাঁ বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2 পাই আর, কি বলো? 2 পাই আর। এখানে আরেকটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ব্যাসার্ধ। দেখো কি বলো? ব্যাসার্ধ ইকুয়াল হচ্ছে কত? আর, আর ব্যাসের মান কত? সেটা হচ্ছে 2r, কেমন? আরেকটা আছে পাই, এই পায়ের মান হচ্ছে 3.1416, অথবা এটাকে তুমি 22/7 লিখতে পারো। এই জিনিসটা তোমাকে এই টপিক থেকে এতটুকু বেসিক জানতে হবে। বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি? বৃত্তের পরিধি সূত্র কি? বৃত্তের মানে ব্যাসার্ধকে r দ্বারা প্রকাশ করি, ব্যাসকে 2r দ্বারা প্রকাশ করি, আর এটার মান 3.1416, অথবা একে আমরা 22/7ও লিখতে পারি কিনা এই তথ্যটা জানতে হবে। এখন আসো, আমরা মুখস্থ করবো না অঙ্ক কখনোই, ঠিক আছে? অঙ্ক মুখস্থ করবো না, মানগুলো মুখস্থ রাখা উচিত, বাট ক্যালকুলেশনটা একটু খেয়াল করো। 7 মিটার ব্যাসার্ধের একটি চাকা 10 বার ঘুরে কতটুকু দূরত্ব অতিক্রম করে? আমরা ক্লাস 9-10-এ একটা টপিক ছিল, বৃত্তের টপিক ছিল একটা, ওই টপিকে আমরা পড়েছিলাম, আমরা একটা ছিল পরিমিতি, 16.1, 16.2, 16.3, 16.4, এই 4টা পার্ট ছিল ক্লাস 9-10-এ, এখনো মনে আছে? হ্যাঁ, 16.3-এ তোমার এই অঙ্কগুলো ছিল বৃত্তের, কেমন ছিল? সেখানে একটা কথা আমরা বলেছিলাম যে কোনো একটা চাকা ঘুরবে যতটুকু দূরত্ব অতিক্রম করে, কার দূরত্বের সমান? পরিধির সমান। কত? পরিধির সমান। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি যে একবার ঘুরে তার পরিধির সমান। পরিধি মানে কি? 2 পাই আর সমান। অর্থাৎ একটা চাকা, এই যে একটা চাকা, এই চাকাটা ঘুরে তার পরিধির সমান। পরিধি মিন্স 2 পাই আর। কত? 2 পাই আর, ঠিক আছে? একটা চাকা এই যেভাবে যখন ঘুরে সেটা তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে 2 পাই আর পরিমাণ ঘুরে। ওকে, একবার ঘুরে 2 পাই আর, ঘুরছে কয়বার? 10 বার। তাহলে আমরা 10 বার ঘুরে, তাহলে 10 গুণ 2 পাই আর, সমীকরণটা সাজাই ফেলবো। তাহলে 10 গুণ 2 পাই আর, ওকে
10 গুণ 2 গুণ পায়ের মানটা 22/7, এখানে আর এর মানটা কত, এই যে 7 মিটার দেওয়া আছে। এখানে আরেকটা কথা মুখ্য আছে, যদি প্রশ্নটা একটু ডিফারেন্স করে দিয়ে দেয় 7 মিটার ব্যাসের, যদি ব্যাস আসে, ব্যাস কি করবা তখন? হ্যাঁ, যদি আসে 7 মিটার ব্যাস, তখন কি করবা? তখন কি করবা যে আমার ওই 7 কে 2 দ্বারা ভাগ করতে হবে, কারণ কি ব্যাস ইকুয়াল 2r, কেমন এটা আর কি। এখন দেখো এখানে 7 আছে, তাহলে একদম ইজি না, এখানে তুমি ক্যালকুলেশন করতে পারবা। 7 কি চলে গেল, তাহলে এখানে হলো আমার 20, 10 দুগুণে 20 গুণ 22, তাহলে 440, বুঝছো? দেখো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা মুখস্থ শিখবো না। একটা জিনিস ধরো আমি পারতেছি না, ওইটা বোঝার চেষ্টা করবো যে এটা কিভাবে আসছে, যদি সেটা গাণিতিক হয়ে থাকে। গাণিতিক জিনিসটা খুবই সুন্দর, আমি নিজেও গণিতে খুব ভালো পারি, খুব ভালো বলতে আমার ভালো লাগা কাজ করে আর কি। তো গণিত জিনিসটা শিখলে ভালো লাগবে, তুমি ওই জিনিসটা শিখবা। যেমন এটা আসছিল, এই যে আমি বলে দিলাম যে যদি চাকা কর্তৃক কোনো কিছু আসে, বৃত্তের ক্ষেত্রে চাকা কর্তৃক, তাহলে 2πr সূত্রটা ইউজ করবা, আর ওইখানে ব্যাসার্ধ। আর যদি এরকমটা আসে যে ব্যাস, ধরো সূত্রটা আছে ব্যাস ইকুয়াল দেওয়া আছে 14, তাহলে ব্যাসার্ধ হবে 7, 2 দিয়ে ভাগ করবা, ব্যাস থাকলে 2 দিয়ে ভাগ করবা, আর এর মান বের হবে। ঠিক আছে? হ্যাঁ, সবাই বুঝছো? সবাই ক্লিয়ার 100%? মানে এখানে কোনো কোশ্চেন নাই। চলো এখানে কোশ্চেনটা দেখি, এটা তোমরা পারবা মনে হয়। এটা ধারা থেকে অঙ্কটা বেসিক্যালি বলা যায়, ধারা মানে সিরিজ থেকে বলা হচ্ছে নিচের প্রদত্ত সারির পরবর্তী পদটি কি হবে। দেখো তো এখানে একদমই সিম্পল জিনিসটা, এ বি সি, যেহেতু ক্যাটাগরিগুলো মেনটেন করতেছে, সিরিজের অঙ্কগুলো খেয়াল করবা যে তারা কিভাবে মেনটেন করে, মানে 2 করে বৃদ্ধি পাচ্ছে নাকি 3 করে নাকি 4 করে, কিভাবে বৃদ্ধি পাচ্ছে। এখানে এর পরে এখানে প্রথমটা বি, এখানে প্রথমটা সি, তাহলে অবশ্যই এখানে ডি হবে। কি হবে? ডি হবে। তাহলে এখানে আনসার ডি কোথায় আছে? এখানে। আর কিছু দেখার দরকার নেই, তাহলে সঠিক কত ডি ডাব্লিউ হয়ে যাবে। আর এমনিতেও বুঝতে পারবা জেড ওয়াই এক্স, এটা উল্টা দিক থেকে আসছে, উল্টো দিক থেকে। ঠিক আছে, আমি যেহেতু প্রথমটাতে মিলাতে পারছি, দ্বিতীয়টা নিয়ে এত কাহিনী করা দরকার নাই, উত্তর করে দিয়ে চলে আসবা, শেষ। দেন এইটা দেখো, এই যে ডিকশনারি অর্ডার, আমরা একটা টপিক বললাম ডিকশনারি অর্ডার। এই ডিকশনারি অর্ডার থেকে এই টপিকটা দেখো কি বলছে, ডিকশনারি অর্ডার। আচ্ছা, অভিধানে কোন শব্দটি ক্রম প্রথম? বাংলা ব্যাকরণে তোমার এটা চলে আসে, বাংলা ব্যাকরণে তোমার পরীক্ষায় প্রশ্ন মাঝে মধ্যে দিয়ে আসে যে বর্ণটি কোনটা সবার আগে থাকবে, অনেকগুলো শব্দ থাকে, কোনটা আগে থাকবে। ঠিক আছে, বাংলাও থাকে। তো ইংলিশের ক্ষেত্রে আইকিউ থেকে চলে আসছে, সিমিলার পয়েন্ট। অভিধানে কোন শব্দটি ক্রম প্রথম? আমরা এ থেকে জেড পর্যন্ত পড়েছি, ঠিক না? এবং কি ক থেকে, যদি বাংলার কথা বলি, ক থেকে আমরা হচ্ছে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত আমরা পড়েছি, কোনটা কার পরে এটা আমরা জানি। দেখো অলরেডি গ হবে আনসার করেছে নাকি, কি হবে এটা, কি হবে এ নাম্বারটা কি হবে? আপনি ভুল বলছেন, আপনি ভুল, আমি ফেল, আপনি ফেল। আপনি কি বলছেন? বি। হায় হায়, ইন্না লিল্লাহ। দেখি কি হয়। তোমাদের সবাই একদম ভুল আনসার বলছে, বুঝছা? উনি বলছে বি, উনি বলছে কি বি। দেখি কে তাহলে হয়। ওরা সবাই বলছে এ হবে। হ্যাঁ, আমি ফেল। আপনি ফেল ভাই, ফেল, একদমই ফেল আপনি। আচ্ছা, বুঝাচ্ছি। দেখো জিনিসটা হচ্ছে কি, এখানে ও এস ও এস ও এস ও এস, ওকে, অথবা ও এস টি। দেখো এখানে ও এস তারপর টি, সবগুলোতেই আছে। দেখো সবগুলোতেই আছে, সবগুলাতেই। তাহলে সবাই সেম, কিন্তু মানে বলতেছে অভিধানে কোনটা আগে থাকবে। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি যে বি আগে থাকবে নাকি সি আগে থাকবে, অবশ্যই বি আগে, সি এর আগে তো অবশ্যই বি। জিনিসটা হচ্ছে কার আগে, বর্ণটা কার আগে থাকবে। এখানে সবগুলাই সেম। এখানে ই আছে, দেখো এখানেও ই, এখানেও ই, এখানেও ই। ও বাবারে, তাহলে বাদ এই শেষ। আমাদের এটা কি মনে আছে, আমরা যখন যে বিভিন্ন ধরনের পিকনিক করি বা স্কুলে বা কলেজে একটা অনুষ্ঠান করি না, প্রোগ্রাম করি না, গান বাজায়, যে এটা কি বলে, বালিশ খেলা। ঠিক আছে, বালিশ খেলা। তো বালিশটা যার কাছে গিয়ে পড়বে, যদি গানটা অফ হয়ে যায় তাহলে সে শেষ,
ঠিক আছে, ব্যাপারটা এরকম হয়েছে, সবাই ঠিকঠাক ছিল, ও এস টি ই এখানে ও এস টি ই ছিল, বাট ও এস টি আর। এখানে আমাকে বলো তো ই এর অবস্থান আগে নাকি আর এর অবস্থান আগে? এক্স্যাক্টলি ইটা আগে, তার মানে এটা বাদ পড়ে গেল, তার মানে সে শেষ, সে ক্রস, সে ধরা পড়ছে, বাদ। ওকে, দ্য নেক্সট, এখানে আমরা এখানেও এন, এখানেও এন, এখানেও, তারা সবাই সেম আছে। এখন ওই যে আবারও বালিশ খেলা তুমি খেলতেছো বৃত্তের মধ্যে, সবকিছু ঠিকঠাক আছে। ওকে, এখানেও কি আছে? এস, এখানে টি, এখানে টি। আচ্ছা একটা কথা বলো তো, এস আগে নাকি টি আগে? অবশ্যই এস আগে, তাই না? তার মানে এরা দুইজনই শেষ, এখন এটা দুইজনই শেষ, এই জন্য সঠিক উত্তর হয়ে গেলে কোনটা? এ না, মানে মুখ্য কথা হচ্ছে কোন বর্ণটা আমার বাকিগুলা থেকে আগে থাকবে, মানে আগে প্রায়োরিটি কাকে আমি দিব সেটা। সবাই ক্লিয়ার? তোমাদের শুভ ভাই ফেল, উনি বলছে বি হবে। তোমাদের সবাই আসলে বি সি ডি পারে না, উনি ওকে বুঝছো? তাহলে শেষ। দিস ইজ লাস্ট কোয়েশ্চেন, স্ট্রেট লাইন। লাস্ট কোয়েশ্চেন দিয়ে শেষ করবো, সুন্দর করে একটু প্রশ্নটা আনসার করবা, এটা দিয়ে শেষ করবো, ঠিক আছে? আচ্ছা, আমরা সরল রেখা পড়েছি না? কি বলতো? সরল রেখা। দেখো কি পড়েছি? সরল রেখা। আচ্ছা, যে আপনি বললেন হ্যালো, কোন এটা কি হবে? সরল রেখা। হ্যাঁ, এখানে n আছে, n-1, n/2, n+1। হ্যাঁ, n+1। আচ্ছা, n+1, n মানে তোমরা কি বুঝে বলতেছো জিনিসটা কি? জিনিসটা হ্যাঁ, আপনি এখন আনসার মানে ফেল ফেল ফেল। ওকে, n+1। আচ্ছা দেখি কি হয়েছে। স্ট্রেট লাইন মানে সরল রেখা, ঠিক আছে? এখন এই সরল রেখা থেকে আমরা কি, দেখো একটা এরকম একটা সরল রেখা অঙ্কন করলাম। ওকে, ঠিক আছে? আচ্ছা, তোমার প্রিয় মানুষের, তোমার নাম আর তোমার প্রিয় মানুষের একটা নাম বলো দেখি, পারো কিনা? আচ্ছা, ধরলাম তাসনিয়া। তাসনিয়া মানে কি? টি। আর ধরলাম করিম মানে কে, ঠিক আছে? আমরা দুইটা করলাম আর কি, প্রান্ত বিন্দু যেটা আমরা বলি, কি বিন্দু? প্রান্ত বিন্দু, শেষের বিন্দু। একটা সরল রেখাকে বলতেছে একটি রেখাকে, মানে এটা একটা রেখা, কত সংখ্যক, মানে ড্যাশ সংখ্যক ভাগে ভাগ করার জন্য কয়টি বিন্দু? এখানে ড্যাশ বলতে n সংখ্যক ভাগে ভাগ করার জন্য কয়টি বিন্দু দিতে হবে? আমি যতগুলোই ভাগ করতে পারবো, সমস্যা নেই তো। এখানে একটা, এখানে একটা, তাহলে প্রথমত কয়টা হয়েছে? 2। n এর মান কত হয়েছে? 2। কথা বুঝো, n এর মান কত? 2। একটা সরল রেখার দুইটা প্রান্ত বিন্দু থাকে, তাই না? দুইটা প্রান্ত বিন্দু থাকে, একটা এই যে একটা, এই যে এখানে একটা, এখানে একটা, দুইটা প্রান্ত বিন্দু। ওকে, এখন তুমি এর ভিতরে আরো করতে পারবা, তুমি আরো দাও। এখানে একটা দিলা, ধরো এখানে কি দিলাম? ধরো এখানে m দিলাম, কি দিলাম? m দিলাম এখানে, ঠিক আছে? সমস্যা নাই তো। এখন আমাকে বলো তো বিন্দু কি বাড়ছে না? কয়টা বাড়ছে? একটা বাড়ছে। এখন এই যে 1 2 3, তুমি এখানে আলাদা দাও, ধরো এখানে দিলাম n, আরেকটা বাড়ছে। তার মানে হইতেছে যে একটা স্ট্রেট লাইনের বা একটা সরল রেখার যে প্রান্ত বিন্দু দুইটা, তুমি যতই বাড়াবা এক করে বাড়বে। এই জন্য একে বলা হচ্ছে n+1। কথা বুঝছো? n+1 মানে এটা শুধু এক করে বাড়বে, তুমি যতই বাড়াও না কেন, n সংখ্যক বার গেলে এক করে বাড়বে, শেষ কথা। এই জন্য একে বলা হচ্ছে n+1, এক করে বাড়বে, আরো বাড়বে। যেমন ধরো প্রথমটা ছিল 2টা, পরে একটা নিচে, তারপর 3টা, পরে 4টা, পরে 5টা, পরে 6টা। তার মানে কি, n এর মান যদি 2 হয়, যদি এখানে n এর মান 2 হয়, তাহলে n+1 ইকুয়াল কত হচ্ছে? 3 হচ্ছে। হ্যাঁ, এরভাবে একই বেড়ে যাবে। বুঝছো? আচ্ছা, আমাকে বলো 20টা কোশ্চেন, এই প্রিভিয়াসের কোশ্চেন শেষ করলাম। আমাকে একটু কষ্ট করে বলো যে তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পারছো কিনা, মানে আমি কি বুঝতে পারছি কিনা, ঠিক আছে? যদি কারো নতুন থেকে থাকে, একদমই বেসিকটা তোমার প্রবলেম, তুমি যদি একটু কম বুঝতে পারো, এটা আমার কোনো দোষ নাই। তোমরা এখানে অনেকে আছো যে যারা আগে থেকে পড়তা বা এরকম, তোমরা অবশ্যই বুঝতে পারছো। আর যারা নতুন একদমই, তারাও বুঝতে পারছো আশা করি, ঠিক আছে? আমাকে একটু ছোট্ট করে বলো যে তোমরা বুঝতে পারছো কিনা, একটু কষ্ট করে বলো। কে কে ছিল একটু দেখি? রাহাত ছিল, ওকে ভাইয়া। দিয়া ছিল, ও নো, সীমান্ত ইগল। বাবা, তোমার নামটা যদি একটু বলতো আমাকে। হ্যাঁ, সানজিদ আফরিন, দোয়া করি যেন চান্স হয়। ইসরাত জাহান, সবার জন্যই। সাইবা, তারপর ফাহিমা, আলহামদুলিল্লাহ বুঝছি।
তাসনিয়া ইসলাম, মাফ করো কেন কি হয়েছে? রেশমি রহমান স্যার, আচ্ছা। তারপর হচ্ছে ওয়াজিয়া হাশিম, রবিকা সুলতানা, অ্যান্টি সুইট, আফিয়া জাহিন, অনন্যা, জান্নাত। তারপর হচ্ছে আমাদের সাথে ছিল অনেকে ছিল, শায়হা হোসেন, আফিয়া নূর, জান্নাতুল মাওয়া, সীমান্ত ইগল, ভাই আমিও ছিলাম। তোমার বাবার নামটা একটু বললো তোমার। তারপর হচ্ছে জান্নাতি, মুনতাহা, কাঠপেন্সিল, তোমার নামটা একটু বললো। তোমাদের কি আজব আজব নাম দিছ। জুসনা আক্তার, আম্মা জান, ও বাবা আম্মা জান, ঠিক আছে। তারপর হচ্ছে কি নাদিয়া সুলতান, আলহামদুলিল্লাহ বুঝছি, সবাই বুঝতে পারছো, হ্যাঁ ওকে ওকে ডান। তাহলে পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে কোশ্চেন ব্যাংকের সবগুলো শেষ করব স্টেপগুলা, দেন পরবর্তীতে আমরা এইভাবে আগাবো, ঠিক আছে। ফ্রি লাইভ ক্লাসগুলো ইনশাল্লাহ দিব। তোমরা হচ্ছে এই যে টপিকগুলো দিয়ে ফেলছি, এই টপিকগুলো বাসায় পড়বা, এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, এই টপিকের বাইরে থেকে আসবে না। একটু সুন্দর করে খুব ভালোভাবে পড়িও, ইনশাল্লাহ অবশ্যই পারবা। এখানে কঠিন কিছু না, কেমন, কঠিন কোনো কিছু না। আমরা পেজে জানাই দিব ক্লাস হলে, এমন ক্লাস কি আরও পাওয়া যাবে ভাইয়া? ইনশাল্লাহ অবশ্যই দেওয়া হবে। সামিয়া রহমান বলছে আমিও ছিলাম ভাইয়া, হ্যাঁ। বায়েজিদ হাসান, মুনতাহা নাদা ছিল। নেক্সট ক্লাস কি হবে ভাইয়া? অবশ্যই অবশ্যই হবে। আমাদের এখন ধর হচ্ছে যখনই সময়টা পাবো ইনশাল্লাহ তোমাদেরকে আগে থেকে জানাই রাখবো। যেমন ধর আজকে আমরা ক্লাস দিছি, আগে থেকে জানাই রাখছি, বাট তোমাদেরকে একটা ছোট্ট পরামর্শ, সেটা হচ্ছে যে টপিকগুলো আমি দিছি এই টপিকগুলো বাসায় পড়বা, এই টপিকগুলো অনুযায়ী করবা। আর যদি নিজে না পারো লাস্ট মুহূর্তে, আমি একদম বাধ্যবাধকতা না জিনিসটা, যদি চাও আমাদের 1 তারিখ থেকে যেটা শুরু হচ্ছে আইকিউ বেসটা, তুমি সেখানে যুক্ত হতে পারো। সেখানে আমি এই টপিকগুলোই পড়াবো, যে টপিকগুলো সাজেশন দিছি। কথা শেষ, কেমন? ওকে, শাহি ছিল আমাদের সাথে, শাহাবুদ্দিন, আমার নামটা নিতে পারেন না, এই তো ভাই শাহাবুদ্দিন, সুমায়া ইয়াসমিন, আলহামদুলিল্লাহ বুঝছি, বৈশাখী চৌধুরী, তারপর হচ্ছে হ্যাঁ রাকিব। ওকে ঠিক আছে। বেস সম্পর্কে ডিটেলস আইকিউর বেস সম্পর্কে বলতে এখানে যে টপিকগুলো তোমাদেরকে আমি দিছি, যে টপিকগুলো আমি সাজেশন দিছি, ওই টপিকগুলোই পড়াবো, ওই টপিকগুলোই থাকবে, আমি ওই টপিকগুলোই পড়াবো, যে সাজেশনটাই আমার টপিক পড়ানো, এটাই। আর এটা সিইউ স্ট্যান্ডার্ড, মানে সিইউ স্পেশাল, কেমন? শাহি, তোমার নাম বলছি, মোহাম্মদ মনির, ফাহিমা সুলতানা, ওকে, আলাউদ্দিন জামশেদ, এরকম ক্লাস আরও চাই, ঠিক আছে ভাই ইনশাআল্লাহ। দিয়া বিল্লাল, ক্লাস রেকর্ড থাকবে 100%। ক্লাসটা ধরো হচ্ছে কোনো কারণে যদি উপস্থিত না থাকতে পারো লাইভে, ক্লাসটা গ্রুপে থাকবে, কেউ কখন ডিলিট করবে না, কেমন? জান্নাত রহমান শাফরিন, মুন্সিগঞ্জবাসী, দিয়া ভাই আপনার ইংলিশ ক্লাস চাই, ইংলিশ ক্লাসটা হবে, হ্যাঁ অবশ্যই অবশ্যই হবে, আর অবশ্যই। মিফতাহুল জান্নাত, আচ্ছা ইংলিশ ক্লাসটা হবে এবং তোমার ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করবো। দোয়া রাখো আমাদের জন্য যেন তোমাদেরকে এইভাবে করে ক্লাসগুলো দিতে পারি, হ্যাঁ তাহলে হচ্ছে ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।